সাদাসিধে মিষ্টি স্বভাবের রাজি তার স্বামীকে সাহায্য করার জন্য খাবারের বিজনেস শুরু করে, কারণ তার স্বামীর একটাই শখ পরিবার নিয়ে জার্মানিতে সেটেল হবে। রাজি তার বাসায় রান্না করার পর সোসাইটির কিছু পরিবারের মাঝে টিফিন বক্সে করে খাবার ডেলিভারি দিয়ে আসে। তার ছোট্ট সাজানো গোছানো সংসারে আছে শাশুড়ি আর স্বামী হরি। শাশুড়ি একটু বদমেজাজি হলেও স্বামী তাকে অনেক ভালোবাসে। সুখের সংসার আর ছোট্ট এই ব্যবসা নিয়ে রাজির দিন বেশ ভালোভাবেই কেটে যাচ্ছিল, কিন্তু টুইস্ট আসে তখনই যখন সে আর তার বিজনেস পার্টনার মালা ব্যবসা বড় করতে নতুন এক ফ্ল্যাট ভাড়া নেয়। সেখানে গিয়ে রাজিকে লুকিয়ে মালার টিফিন বক্সের ভেতরে ড্রাগসের বিজনেস শুরু করে, কিন্তু নিজেদের ভুলের কারণেই তাদের 40 লাখ টাকার লস হয়ে যায়। তবে আড়াল থেকে রাজির শাশুড়ি শিলা তাদের উপরে নজর রাখছিল। কি ভাবছেন শিলা জানার পরই সব শেষ হয়ে যাবে? আরে না, আসল টুইস্ট তো শুরু হয় এখান থেকেই, কারণ শিলার অতীতে লুকিয়ে আছে এমন রহস্য যা কেউ কখনো দুঃস্বপ্নেও ভাববে না। আসলে রাজি বুঝতেই পারেনি তার শাশুড়ি অনেক বড় মাপের খেলোয়াড়, কিন্তু এর পরেই ভয়ানক এই ড্রাগ মাফিয়াদের দুনিয়ায় সাদাসিধে রাজি আর তার পরিবার এমন ভাবে জড়িয়ে যায় যে সেখান থেকে যতই বের হতে চায় না কেন ততই যেন আটকে যায়। কি হয়েছিল শিলার অতীতে? সাদাসিধে রাজি বা কিভাবে এই চক্র থেকে বের হয়ে আসবে? ক্ষণিকের সামান্য লোভই এদের সবার মৃত্যুর কারণ হবে না তো? এমনই সাসপেন্স, ভয়ানক সব টুইস্ট, বউ শাশুড়ির বাঁচা মরার ভয়ানক এক লড়াই আর ক্রাইম থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ডাব্বা কার্টেল। পাঞ্জাবের অমৃতসরের ঘন জঙ্গলের মাঝ দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় পারুলের ভীষণ ঘুম আসে। তবুও নিজেকে কোনো রকমের সামলে গাড়িটা অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পায়। পারুল পাশে ছিটে তাকিয়ে দেখে তার স্বামী ঘুমে বিভোর। কিছু দূর আসার পরে অনেক চেষ্টা করেও পারুল তার ঘুম আটকাতে পারে না, তাই স্টিয়ারিং এর উপরেই ঘুমিয়ে পড়ে। সাথে সাথেই বিকট শব্দে পারুলদের গাড়ি উল্টে অ্যাক্সিডেন্ট হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ পারুলের স্বামীকে গাড়ি থেকে বের করে। এমন ভয়াবহ অ্যাক্সিডেন্টে পারুল মারা যায়, আর তার পাশেই মোডেলা নামের একটা মেডিসিনের কৌটা পড়েছিল। এই ঘটনার কয়েকদিন পরে মহারাষ্ট্রের ভিভা লাইফ হাউজিং সোসাইটির একটা অনুষ্ঠান হচ্ছে। আজই তার ছেলে আর ছেলের স্ত্রীকে নিয়ে ভিভা সোসাইটির ডি ব্লকের একটা ফ্ল্যাটে থাকে। আজিকে টিফিন বক্সে খাবার নিতে দেখে ওয়েটার অবাক হয়ে তাকিয়ে থাকে। আজি উপরে চলে গেলে তার ছেলের স্ত্রী রাজি স্বামী হরিকে বলে, মা খাবার খেতে উপরে গেছে, আমিও যাই। হরি বলে, প্রতিদিনই তো মায়ের সাথে খাবার খাই, শঙ্কর স্যার আর বারুণা ম্যাম এসেছে, গিয়ে একটু পরিচয় হয়ে আসো। তখনই একটা মেয়ে এসে বলে, শুনলাম তোমার নাকি খাবারের বিজনেস আছে, যেটা একটা স্পেশাল পুরিয়া দাও। রাজি মহিলাটিকে সাইড এনে বলে, ওই পাউডার নিলে 300 টাকা বেশি লাগবে। তখনই বাসার হেল্পিং হ্যান্ড মালা খাবার খেতে আসলে ওয়েটার বলে, এগুলো তোমাদের জন্য না। সোসাইটির চেয়ারম্যান তেজস্বী এসে রেগে বলে, এগুলো শুধু এই সোসাইটির মেম্বারদের জন্যই, তুমি এখানে কি করছো? রাজি এসে মালার হাতে টোকেন দিয়ে বলে, এই যে তোমার টোকেন আমার কাছে ছিল। হরি রাজিকে নিয়ে শঙ্কর আর তার স্ত্রী বারুণার সাথে কথা বলতে গেলে শঙ্করের ফোনে একটা কল আসে। শঙ্কর সাইডে চলে গেলে বারুণা খেয়াল করে শঙ্কর বেশ চিন্তিত হয়ে ফোনে কথা বলছে। বারুণা এগিয়ে আসলে শঙ্কর বলে, আমাকে এখনই অফিসে যেতে হবে। কারণ জিজ্ঞেস করলেও শঙ্কর কোনো উত্তর না দিয়েই অফিসে চলে যায়। তখনই সোসাইটির সবার ফোনে একটা মেসেজ আসে। এরা সবাই ভিভা লাইফ মেডিসিন কোম্পানিতে জব করে, আর কোম্পানি থেকেই সবাইকে এই অ্যাপার্টমেন্ট গুলো দেওয়া হয়েছে। মালা খাবার খেয়ে বের হয়ে আসলে তার বয়ফ্রেন্ড সাতিশ একটা ট্রেনিং গাড়ি নিয়ে সোসাইটির বাইরে অপেক্ষা করছে। এদিকে খবরে বলা হয় অমৃতসরে অ্যাক্সিডেন্ট হয়েছে, নাকি সেটা কোনো খুন। যারা এই মোডেলা মেডিসিনটা বানিয়েছে তারাই প্রকৃত খুনি। সরকার থেকে ফেডারেল ড্রাগ কন্ট্রোল অর্গানাইজেশনকে অমৃতসরের পারুলের কেসটা তদন্ত করার দায়িত্ব দিয়েছে। আসলে কি ড্রাগ কন্ট্রোল সংস্থা কিছুই জানে না, নাকি তারাও ফার্মা কোম্পানিগুলোর সাথেই জড়িত? সতীশ মালাকে ড্রাইভিং শেখাচ্ছে। বেশ দূরেই পুলিশের চেকপোস্ট দেখে মালাকে গাড়ি থামাতে বলে। মালা গাড়ি থামালে সতীশ গাড়িতে থাকা একটা ব্যাগ নিয়ে মালাকে দিয়ে বলে, এই ব্যাগটা নিয়ে চলে যাও, পরে আমি এসে ব্যাগটা নিয়ে যাব। সতীশ চলে গেলে মালা ব্যাগটা খুলে দেখে তার ভিতরে ড্রাগসের প্যাকেট রাখা। পরের দিন সকালে মালা ভিভা সোসাইটিতে কাজে আসলে সতীশ জিজ্ঞেস করে, গত রাতে যে ব্যাগটা দিয়েছিলাম সেটা কোথায়? মালা বলে, আমি এখন কাজে যাচ্ছি, দুপুরে এসে ব্যাগ নিয়ে যাবি। মালা আজির বাসায় এসে খাবারের ডিব্বাগুলো রেডি করার সময় বলে, আমাদের মেডিসিন তো সোনার দামে বিক্রি হচ্ছে, এখন এই সময় বেশি বেশি কাস্টমার ধরতে হবে, আপনি চাইলে সন্তোষ কাস্টমার খুঁজে দিবে। রাজি বলে, তুই সন্তোষকেও বলে দিয়েছিস? এক কাজ কর, পুরো শহরে পোস্টার দিয়ে আয়,
তখনই রাজির শাশুড়ি চলে আসলে দুজনেই চুপ করে যায়। আদি চলে গেলে মালা বলে হরি ভাইয়েরও তো সমস্যা ছিল, এই ওষুধ খাওয়ার পরে ঠিক হয়ে গেছে। স্বামী স্ত্রীর সমস্যার কথা কেউ বলতেই চায় না। তখনই বারুণা কল করে মালাকে বলে সকাল 8টার মধ্যে কাজে আসতে না পারলে কাল থেকে আর আসার দরকার নেই। ফোন রেখে বারুণা দেখে শঙ্কর ফোনে কাউকে বলছে এই বিষয়ে কারোর সাথে কোনো কথা বলবে না। বারুণা শঙ্করকে বলে মেডুলা কেসের জন্য তদন্ত অফিসার আসবে, তাই না? শঙ্কর বলে অফিসের ইনফরমেশন আমি তোমাকে বলতে পারবো না। বারুণা বলে গতবার যখন তদন্ত অফিসার এসেছিল তখন কিন্তু আমি সাহায্য করেছিলাম, এই বিষয়ে আমি যথেষ্ট অভিজ্ঞ, তাহলে আমার সাহায্য নিতে সমস্যা কোথায়? শঙ্কর বেশ রেগে বলে তোমার অভিজ্ঞতার এখন আর কোনো মূল্য নেই, 8 বছর পার হয়ে গেছে, দয়া করে এসব ভুলে যাও। অফিসে হরি তার সিনিয়রকে একটা কফি বানিয়ে দিতে গেলে সে বলে দেখো হরি, আমার হাতে কিছুই নেই, এখানে সবাই জার্মানিতে ট্রান্সফার হতে চায়, তোমার আগে অফিসের অনেকেই ফর্ম জমা দিয়ে বসে আছে। কফি খেয়ে ভালো লাগলে সিনিয়র বলে তুই এক কাজ কর, এমন একটা কফি শঙ্কর স্যারকে বানিয়ে দে, সে যদি রিকমেন্ড করে তাহলে আমি তোর ব্যাপারটা ভেবে দেখবো। কিন্তু শঙ্কর স্যার আপাতত বড় একটা সমস্যার মধ্যে আছে, আজ ড্রাগ কন্ট্রোল অফিসার তদন্তে আসবে। কিছুক্ষণ পর ড্রাগ কন্ট্রোল অফিসার অজিত পাঠক ভিভা লাইফ ফার্মা কোম্পানির অফিসে আসে। অজিত পাঠক শঙ্করকে মোরেলার ছবি দিলে শঙ্কর জিজ্ঞেস করে এটা কি? পাঠক বলে এটা মোরেলা, আফিম দিয়ে বানানো মেডিসিন যা পেইন কিলারের কাজ করে। আমাদের কাছে এই ড্রাগসের কোনো অফিসিয়াল রেকর্ড নেই, কিন্তু পাঞ্জাবের সব জায়গায় এটা মুড়ির মতো বিক্রি হচ্ছে, আপনাদের কাছে কোনো তথ্য থাকলে আমাকে শেয়ার করতে পারেন। শঙ্কর বলে ড্রাগ কন্ট্রোলের দেওয়া গাইডলাইনের বাইরে আমরা কোনো মেডিসিন সাপ্লাই করি না, আর গাইডলাইন অনুযায়ী আমরা অপিওয়েড ভারতের মার্কেটে সাপ্লাই দিই না, আর ভারতে প্রায় 23টা ফার্মা কোম্পানি আছে যারা এই অপিওয়েড এক্সপোর্ট করে। পাঠক জিজ্ঞেস করে আপনাদের কাছে মেডিসিন ব্যাচ রেকর্ড তো নিশ্চয়ই আছে। শঙ্করের জুনিয়র জয়ন্ত বলে আসলে কয়েকদিন আগে আমাদের কোম্পানির সার্ভারে সাইবার অ্যাটাক হয়েছিল। পাঠক বলে তাহলে যারা মেডিসিন প্যাকেজিং করে মানে লজিস্টিক টিম, তাদের কাছে নিশ্চয়ই রেকর্ড আছে, আপনি তাদেরকে ডেকে পাঠান, আমি অপেক্ষা করব, সমস্যা নেই। অফিসে সবাই বলা বলে করে পাঠক যদি কোনো প্রমাণ পেয়ে যায় তাহলে তো শঙ্করের ক্যারিয়ার শেষ। হরি কিছু একটা ভেবে মিটিং রুমের দিকে এগিয়ে আসে। মিটিং রুমে লজিস্টিক টিমের সবাই আসলে পাঠক বলে কিছু বিষয় জানার ছিল, প্রশ্নগুলোর উত্তর পেলেই আমি চলে যাব। তখনই ফায়ার অ্যালার্ম বেজে উঠলে গার্ড এসে বলে বিল্ডিং এ আগুন লেগেছে, তাড়াতাড়ি বিল্ডিং খালি করতে হবে। শঙ্কর চলে যাওয়ার সময় পাঠক বলে আমি কাল আবারও আসবো। হরি শঙ্করের অফিসে এসে বলে স্যার আসলে বিল্ডিং এ আগুন লাগেনি, আমি কাগজে আগুন দিয়ে ফায়ার অ্যালার্ম চালু করেছিলাম। শঙ্কর হরির প্রশংসা করে বলে দুনিয়াতে সবচাইতে দামি জিনিস হচ্ছে সুযোগ, আমার মনে হয় তুমি তোমার সুযোগটা কাজে লাগাতে পেরেছো। রাতে হরি বাসায় ফিরে রাজিকে বলে জার্মানি যাওয়ার সময় হয়ে গেছে, মনে হয় শঙ্কর স্যার আমাকে এবার রিকমেন্ড করবে। তখনই কলিং বেল বাজলে আজই দরজা খুলে দেখে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। গার্ড নোটিশ দিয়ে বলে তেজস্বী ম্যাডাম পাঠিয়েছে। আদি জিজ্ঞেস করে কিসের নোটিশ? রাজি বলে হাউজিং সোসাইটিতে বিজনেস করা নিষেধ, সোসাইটিতে বিজনেস বন্ধ হওয়ার কারণে পরের দিন সকালে রাজি আর মালা একটা হাউজিং ব্রোকারের অফিসে আসে। ব্রোকার বলে একটা অ্যাপার্টমেন্ট আছে কিন্তু 70,000 টাকা ডিপোজিট করতে হবে। রাজি বলে আমাদের কাছে মাত্র 10,000 টাকা আছে। ব্রোকার হেসে তাদের অপমান করলে দুজনেই সেখান থেকে বের হয়ে যায়। সেই অফিসেই একটা মেয়ে বসেছিল, মেয়েটার নাম সাইদা। মালা আর রাজি অটোতে উঠতেই সাইদা অটোতে উঠে বলে 10,000 টাকায় আমার কাছে একটা ফ্ল্যাট আছে, চাইলে দেখাতে পারি, তবে ওই ব্রোকারকে কিছু বলা যাবে না। দুইজন রাজি হয়ে গেলেই সাইদা তাদের ফ্ল্যাট দেখাতে নিয়ে আসলে চারপাশের অবস্থা দেখে রাজির নাক ছিটকালেও মালা বলে এতেই আমাদের কাজ হয়ে যাবে। পাঠক থানায় এসে ইন্সপেক্টরকে বলে একদিক থেকে ভেবে দেখলে পারুলকে খুন করা হয়েছে। ইন্সপেক্টর বলে আপনি নিশ্চিন্তে থাকুন, পুলিশ ডিপার্টমেন্ট থেকে দক্ষ একজন অফিসারকে আপনার সাথে তদন্তে দেওয়া হবে। ইন্সপেক্টর এসআই প্রীতিকে ডাক দিয়ে বলে ওনার নাম অজিত পাঠক, ড্রাগ কন্ট্রোলার অফিসার, আজ থেকে তুমি পাঠক স্যারকে ভিভা লাইফ ফার্মার কেস তদন্তে সাহায্য করবে। অজিত ইন্সপেক্টরকে বলে যদি কোনো পুরুষ অফিসার দিতেন তাহলে হয়তো সুবিধা হতো। ইন্সপেক্টর বলে প্রীতি বেশ সাহসী, বড় বড় পকেট মারকে জেলের ভাত খাইয়েছে। পাঠক প্রীতিকে নিয়ে ভিভা লাইফের অফিসে আসলে জয়ন্ত তাদের একটা রুম দেখিয়ে বলে আজ এই রুমটাই খালি আছে। পাঠক জিজ্ঞেস করে এখানে তো কোনো চেয়ারও নেই, তাহলে বসবো কোথায়? জয়ন্ত বলে আসলে এটা প্রেয়ার রুম, তাই চেয়ার টেবিল নেই। পাঠক আর প্রীতি মেঝেতে বসেই তদন্ত শুরু করে দেয়। পাঠক এমপ্লয় লিস্ট দেখিয়ে বলে 474 আর 476 নম্বর এমপ্লয়ের লিস্ট আছে, কিন্তু মাঝখানে 475 নম্বর এমপ্লয়ের কোনো তথ্য আপনাদের কাছে নেই। শঙ্কর লিস্ট দেখে বলে হয়তো টাইপিং এ মিস্টেক হয়েছে। লিফটে প্রীতি পাঠককে বলে এক রাতের জন্য শঙ্করকে ধরে থানায় 3rd ডিগ্রি দিলেই সব সত্য বের হয়ে যাবে, কিন্তু পাঠক কোনো উত্তর দেয় না, কারণ সে জানে শঙ্করকে আটক করা এতটাও সহজ না। রাতে পার্টিতে জয়ন্ত আর ভাবনাকে হেসে হেসে কথা বলতে দেখে শঙ্কর এসে বলে চলো মিটিংটা শেষ করি। মালা ভাবনাকে জিজ্ঞেস করে রাতের খাবার গরম করে দিব। ভাবনা রেগে বলে কেন, তুই কি মিটিং এ যাবি নাকি? তখনই সন্তোষ কল
করে ভারুনাকে বিল্ডিং এর নিচে আসতে বলে। নিজেদের ভিডিও দেখে মালা বলে, আমাকে দেখতে তো একদম হিরোইনের মতো লাগছে। সন্তোষ একটা ব্যাগ বের করে মালাকে দিয়ে বলে, দেখ তোর জন্য গিফট নিয়ে এসেছি। মালা ব্যাগ খুলে দেখে ব্যাগের ভেতরে এক প্যাকেট ড্রাগস। সন্তোষ বলে, আজ থেকে তোদের ওই ডিব্বাই করে শক্তি পাউডার না বেচে এসব বেচবি, তুই 5% পাবি। মালা বলে, এই ব্যবসা আমার একার না, এসবের কারণে রাজি দিদির জেল হতে পারে। মালা রেগে চলে গেলে সন্তোষ বলে, এই ভিডিওটা তোর মেয়েকে দেখালে সে কি ভাববে। মালার সন্তোষকে এক চড় দিয়ে ভারুনার বাসায় চলে আসে। রাতে প্রীতি পাঠাককে একটা বারে দেখা করতে ডাকলে পাঠাক সেখানে এসে জিজ্ঞেস করে, কেন ডেকেছ? প্রীতি বলে, একসাথে কাজ করতে হলে আমাদের বন্ডিংটা ভালো করতে হবে, তার আগে 2 গ্লাস বিয়ার হয়ে যাক। প্রীতি মডেলার ছবি দেখে জিজ্ঞেস করে, মডেলায় ফেন্টালিন থাকে, এই ফেন্টালিন আসলে কি? পাঠাক বলে, ফেন্টানেল এটা আসলে হিরোইন দিয়ে বানানো হয়। ফেন্টানেলে হিরোইনের চাইতেও 10 গুণ বেশি নেশা হয়। একবার আসক্ত হয়ে গেলে মানুষের মৃত্যুর কারণ হতে পারে। এর কারণে আমেরিকায় প্রতি বছরই 40,000 মানুষ মারা যায়। আমরা যদি এখনই এই ড্রাগস কন্ট্রোল না করি তাহলে আমাদের দেশেও ছড়িয়ে পড়বে। প্রীতি বলে, কিন্তু ওই মডেলা তো পাঞ্জাবের ব্ল্যাক মার্কেটে পাওয়া যায়, তাহলে আপনি এখানে কেন তদন্ত করছেন? পাঠাক বলে, কোথায় বিক্রি হচ্ছে তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে কোথায় বানানো হচ্ছে। শুধুমাত্র ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফেন্টানিল তৈরি করতে পারে। ভারতে মাত্র 5টা কোম্পানির কাছে এই ড্রাগস বানানোর লাইসেন্স আছে। এই ভিভা লাইফ আমাদের কাছে কোনো না কোনো তথ্য তো অবশ্যই লুকাচ্ছে। আমরাও সঠিক কোনো প্রমাণ ছাড়া কিছুই করতে পারবো না। প্রীতি বলে, এখানে কিছুই পাওয়া যাবে না, আপনি অমৃতসরে গিয়ে খোঁজ করেন সেখানে মডেলার সাপ্লাই কে দেয়। ততদিন আমি ওই ভিভা ফার্মার উপর নজর রাখছি আর এমপ্লয় নাম্বার 475-কে খুঁজে বের করছি। মালা বাসায় ফিরে দেখে সন্তোষ তার মেয়েকে একটা ভিডিও দেখাচ্ছে। মালা ফোন নিয়ে দেখে সেটা একটা কার্টুনের ভিডিও। মালার মেয়ে চলে যেতেই সন্তোষ ব্যাগ দিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় বলে যায়, ডেলিভারি লোকেশন আমি ফোনে বলে দিব। পরের দিন কাজে আসলে মালা ভয়ে ভয়ে ব্যাগ নিয়ে রাজির বাসায় আসে। ডিব্বাগুলো রেডি করার সময় রাজি থেকে লুকিয়ে ড্রাগসের প্যাকেটগুলো বাটিতে রেখে দেয়। সবগুলো ডিব্বা রেডি করার পর ডেলিভারির জন্য বের হয়ে যায়। মালা চলে যেতেই রাজি প্রেগনেন্সি টেস্ট করে দেখে রেজাল্ট পজিটিভ। এই খবরে তার শাশুড়ি আজই খুশি হলেও হরি বেশ চিন্তায় পড়ে যায়। বিবাহ সোসাইটিতে তাড়াহুড়ায় আসলে মালা স্কুটি নিয়ে প্রায় তেজস্বীর উপর পড়েই যাচ্ছিল। তেজস্বী রেগে বলে, তুই জানিস না এখানে তো স্পিডে গাড়ি চালানো নিষেধ, আমি তোর আর তোর মেয়ের এখানে আসাই বন্ধ করে দিব। মালা রেগে স্যান্ডেল দেখালে তেজস্বী চলে যায়। এদিকে সেই ব্রোকার সাইদাকে ডেকে 2 জন ক্লায়েন্টকে সিদ্ধির ফ্ল্যাট দেখাতে বলে। বেচারির সাথে সাথে রাজিকে জানালে মালা আর রাজি ফ্ল্যাট খালি করতে শুরু করে। এদিকে মালা স্যান্ডেল দেখানোর কারণে তেজস্বী সোজা থানায় আসে মালার বিরুদ্ধে কমপ্লেন করতে। তেজস্বীর কাছে বিবাহ সোসাইটির নাম শুনে প্রীতি কনস্টেবলকে বলে, এনার ব্যাপারটা আমি দেখছি, কারণ এই সুযোগে সে বিবাহ সোসাইটিতে ঢুকতে পারবে। বাসা খালি করার সময় মালা বুঝতে পারে না তার ব্যাগের ড্রাগস গুলো এখন সে কি করবে। সাইদা ক্লায়েন্টকে নিয়ে ফ্লাইট দেখানোর সময় খেয়াল করে কিচেনের কাবার্ডে একটা ব্যাগ রাখা, ব্যাগের নিচে ড্রাগসের একটা প্যাকেটটা হাতে নিতেই মহিলা সে জিজ্ঞেস করে, এটা কি? সাইদা বলে, এটা তো গ্রিন টি। সাইদার সাথে সাথে রাজিকে কল দিয়ে ড্রাগসের বিষয়ে জানতে চায়। রাজি ফ্ল্যাটে এসে বলে, আমরা 2 ধরনের ডিব্বায় খাবার দিই, একটাই নর্মাল খাবার আর একটাই খাবারের সাথে শক্তি পাউডার। আর তুমি তো বিয়ে করনি, এসব বুঝবেও না। সাইদা বলে, এসব নাটক বাদ দাও, আমাকে কি বলদ মনে হয়? খাবারের সাথে সাথে ড্রাগস বেচা শুরু করেছো, এগুলো কবে থেকে হচ্ছে? ড্রাগসের এই প্যাকেট ঘরে আসলো কোথা থেকে? রাজি কিছুই বুঝতে না পেরে মালাকে কল দেয়, কিন্তু থানা থেকে কল রিসিভ করে জানায় তারা মালাকে আটক করেছে। সকালবেলা নদীর পাড়ে বসে আজই তার বান্ধবী মৌসুমের জন্য অপেক্ষা করছে। বসে বসে সে আশেপাশের মানুষেরা কে কি করছে তাই লক্ষ্য করছে। তখনই তার বান্ধবী এসে বলে, এই মুম্বাইয়ের ট্রাফিকের জন্য দেরি হয়ে গেল, রাজি কেমন আছে? আজই খেয়াল করে একটা ছেলে এদিক সেদিক তাকিয়ে কাউকে খুঁজছে। আজই বলে রাজি অনেক চিন্তায় আছে। হরি তার জার্মানি যাওয়ার স্বপ্ন পূরণ করার জন্য উঠে পড়ে লেগেছে। মৌসুমী বলে, তুমিও তাহলে জার্মানি গিয়ে আনন্দ করো। আজই বলে, আমি কেন জার্মানি যাব? কথা বলতে বলতেই আদি যেই ছেলেটাকে এতক্ষণ ধরে দেখছিল তাকে আসতে দেখে নিজের ছাতাটা তার সামনে ফেলে দেয়। ছেলেটা ছাতা উঠিয়ে দিলে আজই বলে, তোমার কাস্টমার ওদিকে দাঁড়িয়ে আছে, পুলিশ তোমাদের উপর নজর রাখছে, এমন কিছু করলে ধরা পড়ে যাবে। ছেলেটা খেয়াল করে আসলেই আশেপাশে সাদা পোশাকে পুলিশ ঘুরছে। আদি ছেলেটাকে পালিয়ে যেতে বললে ছেলেটা এক মুহূর্ত দেরি না করে পালিয়ে যায়। তার পিছু পিছু সাদা পোশাকে থাকা পুলিশ দৌড়াতে থাকে। মৌসুমী জিজ্ঞেস করে, ওকে সাহায্য করে তোর কি লাভ হলো? একদিন না একদিন তো অবশ্যই ধরা পড়বে, নয়তো পুলিশের হাতেই মরবে। আজই বলে, কে জানে, হয়তো ও যা চায় তা আজ
পেয়ে গেল। থানায় রাজি আর শাহিদা প্রীতির সামনে বসে আছে। মালা তার মেয়ে টুনিকে নিয়ে পাশের চেয়ারে বসা। শাহিদা বলে ওরা যেই বাসায় ভাড়া থাকে আমি তার ব্রোকার। প্রীতি রাজিকে বলে মালা এসব করতো তুমি জানতে না? শাহিদা মাঝখানে কিছু বলতে চাইলে প্রীতি তাকে ধমক দিয়ে চুপ করে দেয়। রাজি বললে প্রীতি সেই খাবারের টিফিন কারি নিয়ে আসে। প্রীতি টিফিন কারি খুলতেই রাজি ভয় পেয়ে বলে আমি সত্যি কিছু জানি না। ঠিক তখনই সে খেয়াল করে টিফিন কারির মধ্যে ড্রাগস নয় বরং আসলেই খাবার আছে। প্রীতি খাবার বের করে খেতে খেতে বলে বাচ্চাটা নাবালক, তাও তোমরা ওকে দিয়ে কাজ করাও, এই জন্য তোমাদের 2 বছরের জেল হতে পারে। এরপর মালার দিকে তাকিয়ে বলে এবারের মতো ছেড়ে দিচ্ছি, কিন্তু পরের বার কমপ্লেন আসলে ছাড়বো না, এখন চলে যেতে পারো। রাজি দ্রুত ডিব্বাগুলো নিয়ে সেখান থেকে যেতে গেলে মালা কিছু একটা বলতে চায়, কিন্তু সে মালাকে বলে টুনিকে নিয়ে বাসায় যাও, এসব নিয়ে পরে কথা হবে। শাহিদা যেতে চাইলে প্রীতি বলে তোমাকে তো যেতে বলিনি, আগে এটা বলো ওয়াকবিলের কাছে 2 রুমের কোনো ফ্ল্যাট আছে কিনা। শাহিদা হেসে ব্যাগ থেকে তার কার্ড বের করে প্রীতিকে বলে এখানে আমার নাম্বার আছে, যখন দরকার পড়বে আমাকে কল করে জানাবেন, আপনার জন্য বেস্ট একটা ফ্ল্যাটের ব্যবস্থা করব। বাসায় এসে একটা ডাব্বার মধ্যে থেকে বড় এক প্যাকেট ড্রাগস বের করে রাজি মালাকে জিজ্ঞেস করে একটা ভিডিও ডিলিট করার জন্য কেউ ড্রাগস বিক্রি করে? শাহিদা একটু গন্ধ নিয়ে বলে নিশ্চয়ই এটা অনেক দামে বিক্রি হয়। পাঠাক পাউলের পরিবারের সাথে দেখা করতে অমৃতসর আসে। পাঠাক পাউলের শ্বশুরকে বলে আমি জানি আপনাদের সাথে যা হয়েছে তা ঠিক হয়নি। পাউলের বাবা রেগে বলে মিডিয়ার লোক এসে তাই বলেছে, কিন্তু পরে খবরে গিয়ে বলেছে পাউল নাকি ড্রাগস নিত। পাঠাক বলে আমি একবার পাউলের স্বামী যোগীর সাথে দেখা করতে চাই। সে মুখের উপর না করে দিলে পাঠাক চলে যাওয়ার সময় ছাদে যোগীকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে তুমি যদি চাও তাহলে অনেক মানুষকে বাঁচাতে পারো। পাউলের মতো যারা মডুলা খাচ্ছে তারা আসলে বিষ নিচ্ছে, এই সাপ্লাই বন্ধ করার জন্য আমাকে সাহায্য করো। যোগী কিছু না বলেই সেখান থেকে চলে গেলে পাঠাকও চলে আসে। পরের দিন প্রীতি আবারও বিবা লাইফের অফিসে আসে। সেখানে একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মেশিন দেখে গার্ড পবনকে বলে এটা কিভাবে কাজ করে আমাকে দেখাও। পবন বলে একদম সোজা মেনু থেকে কোড টাইপ করলেই সেই এমপ্লয় ডিটেলস চলে আসবে। প্রীতির লিস্ট থেকে গায়েব হওয়া 475 নম্বর এমপ্লয় কোড দিলে সেখানে ভৌমিক বোস নামের একজনের বিস্তারিত লেখা ওঠে। ভিডিও কলের শঙ্কর শাইলাজাকে বলে আমি এফডিসিও কে সামনে নিয়েছি। শাইলাজা বলে বিবা লাইফের সাথে মডুলার কোনো সম্পর্ক নেই, এটাই তোমাকে দেখাতে হবে। আর ভৌমিকের কি খবর, ও কি সামনে কোনো ঝামেলা করতে পারে? শঙ্কর বলে আমরা ওর ব্যাপারটা দেখছি, কোড ক্লিয়ার না করলে সে এই কেসের ব্যাপারে কোনো কথাই বলতে পারবে না। কথা শেষ করে শঙ্কর নিজেও চিন্তায় পড়ে যায়। শাহিদা ভাওনার সাথে ক্লথিং হাউসে দেখা করতে আসলে ভাওনা তাকে দোকানের ভাড়া চেক লিখে দেয়। শাহিদা বলে এটা তো অনেকদিন পরের তারিখ, বাড়িওয়ালা এগুলো মানবে না। ভাওনা বলে ম্যানেজ করার জন্য তোমাকে তো কমিশন দিচ্ছি। শাহিদা বলে সব কমিশন তো কিশোর ভাইয়ের পকেটে যায়। ভাওনা বলে 4 মাস পর যখন এগ্রিমেন্ট হবে তখন তোমাকে 5% কমিশন দিব। শাহিদা বলে না না 7% করে দাও। ঠিক তখনই নরেশ নামের একজন চিৎকার করতে করতে শোরুমে এসে ভাওনাকে তার পাওনা টাকা ফেরত দিতে বলে। ভাওনা বলে আমরা ভেতরে গিয়ে কথা বলি। নরেশ বলে তুমি আমার থেকে 40 লাখ টাকা লোন নিয়েছো, এই মাসে চায় না, 1 মাসের মধ্যেই আমার টাকা না পেলে মার্কেটে তোমার নাম আরো খারাপ করে দিব। বলেই নরেশ সেখান থেকে চলে গেলে শাহিদার কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। বৌনা তার চেম্বারে এসে ডিপ্রেশনের মেডিসিন নেয়। রাতে রাজি হরির হাতে কিছু টাকা দিয়ে বলে এই নাও, তোমার জার্মানি যাওয়ার টাকা জোগাড়ে আমি কিছু জমা করলাম, আমি ভাবছি খাবারের ব্যবসা ছেড়ে অন্য কিছু করব যেন আরো বেশি টাকা আসে। হরি রাজির হাতে টাকাটা ফেরত দিয়ে বলে এতে কিছুই হবে না, একবার আমরা জার্মানি যাই তখন না হয় এই বাচ্চার প্ল্যান করব, এখন আমার মাথায় শঙ্কর স্যারের হাত আছে, আমি এই সুযোগ মিস করতে চাই না। রাজি বলে আমি নিজের অনাগত সন্তানকে খুন করতে পারবো না। হরি রেগে বলে ঠিক আছে তাহলে আর জার্মানি যেতে হবে না, তবে আমিও 3 জনের খরচ চালাতে পারবো না। বলেই সে উঠে চলে যায়। পরের দিন সকালে মালা আসতেই আজি দরজা খুলে দেয়। রাজি বলে আগে সংকল্প লেনে যেতে হবে। মালা বলে আজ রবিবার তাই আমার কিছু কাজ আছে। রাজি কোনো কথা না বলে মালাকে নিয়ে ফ্ল্যাটে চলে আসে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মালা বলে আমি সন্তোষকে মানা করে দিব, আমাকে এবারের মতো মাফ করে দাও। এদিকে ফ্ল্যাটের সামনে এসে কলিং বেল বাজাতেই শাহিদা দরজা খুলে দিলে রাজি মালাকে নিয়ে ভেতরে আসে। টেবিলের উপর ড্রাগস দেখে মালা হতবাক হয়ে তাকিয়ে আছে। রাজি বলে সন্তোষকে কল করে এখানে আসতে বলো। কিছুক্ষণ পর সন্তোষ এসে মালাকে রেগে বলে একটা কাজও লুকিয়ে করতে পারো না, এরা মুখ খুললে তখন কি হবে? শাহিদা বলে তোমাদের কথা শেষ হলে আমরা আমাদের কাজের কথা বলতে পারি। সন্তোষ জিজ্ঞেস করে কি কাজ? শাহিদা বলে এখান থেকে 3 গুণ ড্রাগস আমরা বেচবো, 80% তোমার আর বাকি 20% আমাদের। রাজি বলে সেই সাথে সাথে মালার ভিডিওটা ডিলিট করতে হবে। সন্তোষ বলে ঠিক আছে আগে বেঁচে দেখাও, আর মালা তুই আমার সাথে বিকালে দেখা করবি। বলেই সন্তোষ সেখান থেকে চলে যায়। প্রীতি মালার কলোনির সেক্রেটারি তেজস্বীর সাথে দেখা করতে আসে। প্রীতি বলে মালা এখন থেকে আপনাকে আর বিরক্ত করবে না, এমনিতেও আপনার বিল্ডিং এর উপর আমাদের নজর আছে। তেজস্বী জিজ্ঞেস করে কার উপর তদন্ত চলছে?
আমাকে বলুন, আমি সবাইকে চিনি। প্রীতি বলে, এটা অনেক হাই প্রোফাইল কেস, আমি ভৌমিক বোসের ব্যাপারে জানতে চাই। তেজস্বী বলে, সে তো ভিভা লাইফে টপ কেমিক্যাল ইঞ্জিনিয়ার ছিল, 2 ফ্লোর উপরেই থাকতো। প্রীতি জিজ্ঞেস করে, আপনার কাছে তার নাম্বার বা অ্যাড্রেস আছে? প্রীতি ভৌমিকের ফ্ল্যাটের সামনে আসতেই দেখে অনেকগুলো চিঠি পড়ে আছে। চিঠিগুলোর মাঝে সে একটা কোডে নোটিশও পায়। সেটা দেখেই প্রীতি খুশি হয়ে যায়, কারণ সে এমন কিছুই খুঁজছিল। বৃষ্টির মধ্যে হরি একটা বিয়ারের প্যাকেট হাতে শঙ্করের বাসায় আসে। শঙ্করকে একটা ফাইল দিয়ে বলে, আমি টিমের সাথে কথা বলেছি, SCM আপডেট করে ওরা আজই মেইল করে দিবে। বলেই সে চলে যেতে গেলে শঙ্কর তাকে জোর করে তাদের সাথে বসে বিয়ার খেতে বলে। উপায় না পেয়ে হরি তাদের সাথে বসলে শঙ্কর ড্রাগ ইন্সপেক্টরের ব্যাপারে জিজ্ঞেস করে। জয়ন্ত বলে, আমি FTSC এর সাথে কথা বলেছি, ওদের আমাদের ডিল বেশ পছন্দ হলে পাঠানকে কাজ থামাতে বলবে। ঠিক তখনই জয়ন্তর কাছে দিবা নামের কারো একটা কল আসে। শঙ্কর জিজ্ঞেস করে, কে কল করেছে? জয়ন্ত বলে, আমার বাবার নার্স। এই বলেই সে সাইডে গিয়ে কল রিসিভ করে বলে, আমার কাছে তোমার জন্য একটা সুখবর আছে, একটু পর জানাচ্ছি। হরি ব্যাপারটা খটকা লাগলেও সে খুব একটা গুরুত্ব দেয় না। প্রীতি ফোনে পাঠাককে পুরো ঘটনা খুলে বললে পাঠাক বলে, ওই তেজস্বী পুরো ভিভা লাইফে এই খবর ছড়িয়ে দিবে। প্রীতি বলে, ও কিছুই বলবে না, আপনি ওখানে যোগের জন্য অপেক্ষা করতে থাকুন, ততদিনে এখানে ভূমিকে পেয়ে যাব। পাঠাক বলে, ভিভা লাইফ একবার জানতে পারলে কি হবে জানো? প্রীতি বলে, কেউ জানতে পারবে না। IT সেক্টরে আমার একটা ফ্রেন্ড আছে, তাকে আমি ভৌমিকের নম্বর বের করতে বলেছি, এরপর আমি নিজে তার সাথে কথা বলবো। পাঠাক জিজ্ঞেস করে, তুমি কি কথা বলবে? প্রীতি বলে, সেটা না হয় আমার উপরেই ছেড়ে দিন। রাতে পাঠাক যোগীর বাসার ঠিক সামনেই একটা ছাদে চৌকি পেতে শুয়ে পড়ে। যোগী আর তার বাবা তাদের বাসার ছাদ থেকে এসব দেখে বলে, চিন্তা করিস না, ও বেশি দিন টিকবে না। পরের দিন সকালে মালা ফ্ল্যাটে যাওয়ার সময় স্কুটির কাছে এসে রাজিকে বলে, আমার খুব আনন্দ হচ্ছে, এখন থেকে আমরা অনেক টাকা কামাবো। রাজি বলে, জার্মানি যাওয়ার টাকা অ্যারেঞ্জ হয়ে গেলে আমি এসব ছেড়ে দিব, তুমিও বেশি দিন এই পথে থাকবে না। ফ্ল্যাট এসে দেখে টেবিলের ড্রাগস গুলো সাজিয়ে রাখা। মালা বলে, সন্তোষ সব গুছিয়ে দিয়ে বলেছে 10 গ্রামের প্যাকেট বানাতে। শাহিদা বলে, 8 গ্রামের প্যাকেট বানাবো, এতে আমাদেরই লাভ হবে। রাজি বলে, যেহেতু 10 গ্রাম বলেছে তাই আমরা 10 গ্রামই বানাবো। তিনজনের প্যাকেট বানানোর কাজে লেগে পড়ে। কাজ শেষ করে একটা ডিব্বায় প্যাকেট ভরে মালা স্কুটি নিয়ে ডেলিভারি করতে গিয়ে একে একে সব ডাব্বা ডেলিভারি করে দেয়। এভাবেই দিন কাটতে থাকে। তারা রোজ ড্রাগস ডেলিভারি দিয়ে অনেক টাকা কামাতে থাকে। এদিকে পাঠাক ও যোগীর মন গোড়াতে সেখানেই পড়ে থাকে। একদিন রাজি তার ঘরে বসে টাকার হিসাব করছে, তখনই আজি সেখানে আসলে রাজি কোনো মতে টাকা লুকিয়ে রাখে। আজি হাতে একটা শাড়ি দিয়ে বলে, এটা বাচ্চার মুখে ভাতে দিনে পড়বে। হঠাৎ গরম লাগছে বলে আজি ফ্যান চালাতেই সব টাকা উঠতে শুরু করে। আজি এত টাকা দেখেও কিছু না বলেই দরজা লাগিয়ে চলে যায়। রাজি আর মালা ফ্ল্যাটে কাজ করছে। তখনই সন্তোষ এসে একটা ড্রাগের প্যাকেট দেখিয়ে বলে, কাল থেকে এটা ডেলিভারি হবে, প্রফিট ডাবল করে দিব। রাজি বলে, কিন্তু এটা খেয়ে কেউ মরে গেলে তখন কি হবে? সন্তোষ বলে, মানুষ তো রোজই মরে, কিন্তু এই ব্যবসার লাভ আরো বাড়বে। 1 গ্রামের দাম মার্কেটে 8,000 টাকা, আমার কাছে 1.5 কেজির প্যাকেট আছে, এর দাম 40 লাখ টাকা। এসব শুনে সবার মাথায় তো বাজ পড়ে। ঠিক তখনই মালা ওই প্যাকেট নিয়ে বেসিনে এসে প্যাকেট খুলে ভয় দেখিয়ে বলে, আমার ভিডিও ডিলিট না করলে এগুলো পানিতে ফেলে দিব। সন্তোষ ভয় পেয়ে ভিডিও ডিলিট করে দেয়। রাজি বলে, আমার কাছে ফোন দাও, চেক করে দেখি। রাজি ফোনটা হাতে নিয়ে আছাড় মেরে ভেঙে ফেলে। মালা হাসতে হাসতে ড্রাগস গুলো পানিতে ফেলে দিলে সন্তোষ রেগে গিয়ে তার গলা চেপে ধরে। রাজি উপায় না পেয়ে সন্তোষের গলায় ছুরি ধরে বলে, মালাকে ছাড়ো, না হলে তোমাকেই মেরে ফেলবো। সন্তোষ উপায় না পেয়ে মালাকে ছেড়ে দেয় আর রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। অপরদিকে যোগী কিছু কাগজপত্র নিয়ে পাঠাকের কাছে আসে। যোগী বলে, পারুলের বাগান করার অনেক শখ ছিল, এসব করতে গিয়ে তার কোমরে ব্যথা শুরু হয়, তাই ওকে নিয়ে ডক্টর চাওলার কাছে গিয়েছিলাম। এরপর সে প্রেসক্রিপশন দেখিয়ে বলে, উনি মডুলা সাজেস্ট করেছিল। পাঠাক বলে, এটা তো ব্যান্ড, কেউ তো এটা বানাচ্ছে, তাকে আমি ঠিকই খুঁজে বের করব। ফ্ল্যাটে রাজি আর মালা মিলে সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। শাহিদা রেগে মালাকে বলে, তখন কি মাথায় নেশা চড়েছিল? কিশোর যদি জানতে পারে তখন কি হবে? আর সন্তোষ আমাদেরকে ঠিকই খুঁজে বের করবে। মালা বলে, আমি অন্য কোথাও চলে যাব। ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। সবাই ভয় পেয়ে যায়। দরজার কাছে যেতেই শাহিদা জিজ্ঞেস করে, কে? দরজার বাইরে থেকে বলে, আমি সোসাইটি থেকে এসেছি। শাহিদা উপায় না পেয়ে দরজা খুলতেই হুড়মুড় করে একজন ঢুকে বলে, আমি চাবান, সন্তোষের বস। রাজি বলে, সন্তোষকে? চাবান হাসতে হাসতে সন্তোষের রক্তাক্ত লাশের ছবি দেখিয়ে বলে, পালিয়ে গ্রামে যাচ্ছিল, এখন নিশ্চয়ই ওকে চিনতে পেরেছো। গান্ডিয়া পুরো বাসা খুঁজে কিছু না পেলে চাবান বলে, আমার জিনিস বেসিনে কে ফেলে দিয়েছে? রাজি ভয়ে ভয়ে বলে, আমরা কিছুই জানি না। চাবান বলে, তোমরা কিভাবে আমার টাকা ফেরত দিবে? শাহিদা বলে, আমি তো সামান্য এক ব্রোকার, আমি এসবের মাঝে নেই। এই বলে সে পালাতে গেলে চাবান তার দিকে বন্দুক তাক করে। ঠিক তখনই রাজির ফোন বাজলে চাবান শাহিদাকে বলে, তুমি গিয়ে ফোনটা বন্ধ করে দাও। শাহিদা ফোন বন্ধ করার নামে রান্নাঘরে এসে চুলায় গরম পানি দেয়। মালা এই সুযোগে চাবানের মনোযোগ নষ্ট করার জন্য বলে, বাসায় আমার ছোট বাচ্চা আছে, আমাকে যেতে দিন। এসব কথার মাঝেই শাহিদা গরম পানি এনে চাবানের দিকে ছুঁড়ে মারে, কিন্তু এক ফোঁটা পানিও চাবানের শরীরে
নইলে পড়ে না। রাজি আর মালা এই সুযোগে পালাতে চেয়েও পালাতে পারে না। গান্ডিয়াতে থেকে ধরে এক চড় দিয়ে বন্দুক তাক করে। ঠিক তখনই সেখানে আজি চলে আসে। আজি চাবানের সামনে এসে বসলে বাকিদের কপালে চাবানের লোকেরা বন্দুক ঠেকিয়ে রাখে। চাবান আজিকে বলে, তোমার মেয়েগুলো আমার লাখ টাকার জিনিস নষ্ট করে ফেলেছে, তুমি বলো ওদের এখন আমি কি করব? আজি বলে, মেরে ফেলো। চাবান শাহিদার কাছে এসে বলে, তুমি আমাকে গরম পানি দিয়ে পুড়িয়ে মারতে চাচ্ছিলে তাই না? তোমাকে সবার আগে মারবো। কিন্তু চাবান তাকে না মেরে মালার কাছে আসে। রাজি তাকে আটকাতে চাইলে চাবান এবার রাজির কাছে এসে বন্দুক তাক করে। রাজি আজিকে সাহায্যের জন্য ডাকলে চাবান আজির সামনে গিয়ে ভয় দেখানোর জন্য গুলি চালায়, কিন্তু কিছুই হয় না, কারণ তাতে গুলি ছিলই না। বন্দুক লোড করে আবারও আজির দিকে তাক করলে আজি এক নজরে চাবানের দিকেই তাকিয়ে থাকে। সবাই ভয় পেলেও আজি ভয় পায় না। চাবান বলে, রিটায়ারমেন্ট শেষ, কাল থেকে আমার হয়ে কাজ করবে, তোমাদের শেষ সুযোগ দিচ্ছি। এই বলেই চাবান তার লোকদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। চাবান যেতেই শাহিদা রেগে বলে, তোমরা দুজন মিলেই তো ঝামেলা পাকিয়েছো, আমার তোমাদের সাহায্য করাই উচিত হয়নি। মালা রেগে বলে, ব্যবসায় 30% নিয়ে আবার কিসের সাহায্য করছো? তুমিও তো টাকা কামাতেই চেয়েছিলে। শাহিদা রেগে বলে, একদিকে তোমার বয়ফ্রেন্ড, অন্যদিকে রাজির জার্মানি যাওয়া, এসব কি তাহলে সমাজসেবা? আজি এতক্ষণ চুপ করে তাদের কথা শুনছিল। হঠাৎ সে দাঁড়িয়ে বলে, চাবান যা বলেছে আমাদের সেটা করতেই হবে, তোমরা তোমাদের ডাব্বার বিজনেস সামলাও, আমি চাবানকে দেখে নিব। শাহিদা অবাক হয়ে আজিকে জিজ্ঞেস করে, আপনি বললেন রিটায়ার করেছেন, এর মানে কি? আগে কি করতেন? আজি মুচকি হেসে বলে, মির্জার বিজনেস সামলাতাম। শাহিদা অবাক হয়ে বলে, মুম্বাইয়ের ডন মাফিয়া মির্জা, মানে যাকে নিয়ে মুভিও বানানো হয়েছে? আজি বলে, আমি যা বলছি তাই করো, চাবান তোমাদের কিছুই করবে না। সবাই একজন আরেকজনের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আজি অটোতে করে রাজিকে নিয়ে বাসায় চলে আসে। রাজি অনুরোধ করে বলে, প্লিজ তুমি হরিকে কিছু বলো না। আজি বলে, কেউ কিছুই জানতে পারবে না, তুমিও তোমার মুখ বন্ধ করে রেখো। রাজি লিফটে উঠে বলে, তুমি সত্যি মির্জার হয়ে কাজ করতে? আজি কোনো উত্তর দেয় না। পাঠাক ডক্টর চাওলা চেম্বারে এসে রিসিপশনে খোঁজ করলে রিসিপশনিস্ট জানায় সে ছুটিতে আছে, 1 মাস পর আসবে। পাঠাক পাশেই কার্লা নামের আরেকজনের চেম্বার দেখে তার ব্যাপারে জিজ্ঞেস করলে রিসিপশনিস্ট বলে, আপনার সমস্যা কি? পাঠাক বলে, আমার কাঁধে অনেক ব্যথা। রিসিপশনিস্ট উপায় না পেয়ে পাঠাককে কার্লার কাছে পাঠায়। পাঠাক উল্টা হয়ে বেডে শুয়ে পড়ে। কথায় কথায় সে বলে, আমার বন্ধু আমাকে চাওলার ব্যাপারে বলেছিল, শুনেছি মডুলা খেলে নাকি অনেক আরাম হয়। কার্লা জিজ্ঞেস করে, আপনি এসব কবে শুনেছেন? পাঠাক 2 থেকে 3 সপ্তাহের কথা বলে কার্লা বলে, চাওলা 2 মাস ধরে কানাডায় গেছে। পাঠাক জিজ্ঞেস করে, সে কবে আসবে জানেন? কোনো জবাব না পেয়ে পাঠাক উঠে বসে দেখে সেখানে কেউ নেই। একজন নার্স জানায় ডক্টর জরুরি কাজে বাইরে গেছে। বাইরে এসে বিল দিয়ে পাঠাক বলে, মডুলা পেলে আমার ব্যথাটা সেরে যেত। রিসিপশনিস্টের ব্যাপারটা বুঝতে পেরে পাঠাক তাকে নিয়ে বাইরে আসে। খেতে খেতে লোকটা বলে, নিশ্চয়ই ওই ডক্টর চাওলা মডুলার কোম্পানি থেকে কোনো টাকা পায়, নয়তো একই ওষুধ বারবার কেন সাজেস্ট করবে? যেদিন মডুলার সত্যিটা সবার সামনে আসলো সেদিনই উনি কেন তার পরিবার নিয়ে কানাডা চলে যায়? এরপর থেকে পেশেন্টরা এসে আমাদের কাছে মডুলা চায়। পাঠাক বলে, পেশেন্টের লিস্ট পাওয়া যাবে? লোকটা একটু ভেবে বলে, 5000 টাকা লাগবে। পাঠাক 2000 দিয়ে বলে, এতেই কাজ চালিয়ে নাও। লোকটা বলে একটু পরে লিস্ট পেয়ে যাবে। চাবান সিসিটিভি ক্যামেরা দিয়ে দেখে আজি তার গ্যারেজে এসেছে। চাবান তার লোকদের দিয়ে আজিকে অফিসে আনলে আজি বলে, আমি তোমাকে 40 লাখ টাকা দিয়ে দিব, ব্যাপারটা এখানেই শেষ করে দাও। চাবান ড্রয়ার থেকে 1 প্যাকেট ড্রাগস দিয়ে বলে, আগে এগুলো বেচে দাও। আজি প্যাকেট হাতে নিয়ে বলে, এই 1.5 কিলো আমাকে কতদিনে বেচতে হবে? চাবান 6 মাসের কথা বললে আজি বলে, আমি যদি এটা 1 মাসের মধ্যেই বেচে দিই, কাকে বেচবো সেটা আমার ব্যাপার। চাবান অবাক হয়ে বলে, এতে তোমার লাভ কি? আজি বলে, আমার লোন শোধ হয়ে যাবে। এই বলে সে চলে গেলে গান্ডিয়া চাবানকে বলে, এদের চক্করে না পড়ে আমি বরং আপনাকে আরো কয়েকটা ছেলে জোগাড় করে দিচ্ছি। চাবান বলে, আজ পর্যন্ত যতগুলো ছেলে ধরা পড়েছে তার থেকে তো এটাই ভালো। এদিকে পাঠাক সেই লোকের কাছ থেকে সব পেশেন্টের ইনফরমেশন নিয়ে নেয়। আজি তার বান্ধবী মৌসুমীর হাতে প্যাকেট ধরিয়ে দিয়ে বলে, এটা মুম্বাইতে বিক্রি করতে হবে। মৌসুমী বলে, তুমি ভুলে গেছো কি কারণে তুমি আন্ডারগ্রাউন্ড হতে চেয়েছিলে? পুরো অর্ধেক মুম্বাই তোমাকে খুঁজছিল, তোমার কি কারোর সাথে কোনো ঝামেলা হয়েছে? আজি বলে, তুমি করতে পারবে কিনা বলো, না হলে আমি অন্য কোনো রাস্তা খুঁজবো। বলে চলে যেতে গেলে মৌসুমী বলে, কতগুলো ড্রাগস বেচতে হবে তাই বলো। আজি বলে, 1.5 কিলো। মৌসুমী বলে, আমি এগুলো চাকো কোরিয়ানের জন্য বেচি, সে যদি একবার জানতে পারে তার এমডিএম এর বদলে আমি অন্য এমডিএ বেচছি তাহলে আমাদের দুজনের খেল খতম করে দিবে। আজি রেগে বলে, তুমি যখন আমার থেকে সাহায্য চাচ্ছিলে তখন আমি কোনো কিছু না ভেবেই তোমাকে সাহায্য করেছি। মৌসুমী বলে, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু শর্ত 2টা। আমার মেয়েরা তোমার অর্ডার এনে দেবে ঠিকই, কিন্তু ডেলিভারি তোমাকেই করতে হবে। আর 2 নম্বর হলো, চাকু যখনই জানতে পারবে তখনই আমাদের এই ব্যবসা বন্ধ করতে হবে। কিন্তু তুই ডেলিভারি দিবি কিভাবে? আজি বলে, টিফিন গাড়িতে করে ডেলিভারি দিব। শুরু হয় টিফিন গাড়িতে করে খাবারের সাথে সাথে এমডিএ ডেলিভারির কাজ। আজি নিজের হাতেই সব গুছিয়ে দিচ্ছে। খাবার রান্নার পাশাপাশি 10 গ্রাম করে এমডিএ প্যাকেট করা হয়। আজি সবাইকে নতুন ফোন দিয়ে বলে, আজ থেকে এই ফোনগুলো দিয়ে যোগাযোগ করবে, 1 সপ্তাহ পর ফেলে দিবে। আমি নতুন ফোন
টিফিন এনে দিব। টিফিন কারিগুলো রেডি করে মালা আর শাহিদা মিলে সেগুলো ডেলিভারি দিয়ে আসে। আজই বলে কোথায় ডেলিভারি হবে তা আমরা ঠিক করব, আর সব ডেলিভারি পাবলিক প্লেসেই হবে। এদিকে পাঠাক এদিকে ওদিকে বিভিন্ন মেডিকেল শপে মডুলা খুঁজেই যাচ্ছে। একদিন এক ছেলে এটা খেয়াল করে বেশ কৌশলে পাঠাকের হাতে একটা কাগজ ধরিয়ে দেয়। কাগজে বোম্বে মেডিকেল কোম্পানির নাম লেখা। কিছুদিন পরেই সবাই যখন ফ্ল্যাটে বসে কাজ করছে তখন একটা লোক এসে ব্যাগ ভর্তি টাকা দিয়ে যায়। সবাই এত টাকা দেখে অনেক খুশি। মালা জিজ্ঞেস করে এখানে কত টাকা আছে? আজই বলে 1,25,00,000। মালা খুশিতে লাফিয়ে বলে চাওয়ান কি 1 কোটি টাকা দিয়ে বাকি টাকা আমরা আমাদের কাছে রেখে দিব। রাজি ধমক দিয়ে বলে যত তাড়াতাড়ি সম্ভব আমরা আগে এই ঝামেলা শেষ করব। আজই বলে এই টাকাটা সামনে রাখো, আমি কাল গিয়ে দিয়ে আসবো। প্রীতি তার বন্ধু থেকে ভৌমিক বোসের নাম্বার নিয়ে তাকে কল করে পরিচয় দিতেই ভৌমিক বেশ ভয় পেয়ে যায়। প্রীতি বলে আপনি ভিভা লাইফে কাজ করতেন তাই না? এরপর কোম্পানি কি আপনাকে স্ট্রিবনাল মেডিসিনের কারণে বের করে দিয়েছে? ভৌমিক বলে আমি কোর্ট অর্ডার ছাড়া আপনার সাথে এসব ব্যাপারে কথা বলতে চাই না। প্রীতি বলে আমরা বরং দেখা করি। ভৌমিক মানা করে কলটা কেটে দেয়। রাতে পাঠাক প্রীতিকে কল করে বলে আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি এই মডুলা দিল্লির এক হোলসেল মার্কেট থেকে আসে, আমি ভাবছি দিল্লিতে যাব। প্রীতি বলে ভৌমিক বোস আমার সাথে কথা বলতে রাজি আছে, শুধু একটা কোর্ট অর্ডার চাই। পাঠাক বলে প্রমাণ ছাড়া কেউ এই অর্ডার পাশ করবে না। প্রীতি বলে তাহলে কি আমি শঙ্করের উপর নজর রাখবো? পাঠক বলে এমন কিছু করো না যেন পুরো তদন্তটাই নষ্ট হয়ে যায়। প্রীতি রেগে ফোন রেখে দেয়। পরের দিন আজই টাকা নিয়ে চাওয়ানের কাছে আসে। চাওয়ান খুশিতে লাফিয়ে উঠে বলে তোমার কাছে দুইটা অপশন আছে, একটা তুমি রিটায়ার হয়ে যাও, না হলে আমার সাথে কাজ করে লাখ লাখ টাকা কামাও। আজই বলে তুমি যদি আমার সাথে কাজ করতে চাও তাহলে 1.5 কিলো না বরং এটাকে ডাবল করতে হবে। চাওয়ান খুশি হয়ে আরো 1 প্যাকেট আনতে বললে আজই বলে আমার সব কথা কিন্তু এখনো শেষ হয়নি, আমাকে 20% দিতে হবে। চাওয়ান 10% দিতে রাজি হলে আজই উঠে চলে যাওয়ার সময় চাওয়ান বলে শুধু সেলার হয়ে তুমি এত টাকা কিভাবে চাচ্ছ? আজই বলে তুমি ডিলার হতে পারো কিন্তু মার্কেটটা আমার, মুম্বাইয়ের চাবি আমার হাতে, আর এই চাবির মূল্যটা কত আমি খুব ভালো করেই জানি। আজিকে আরো ড্রাগস আনতে দেখে রাজি রেগে বলে চাওয়ান আরো ড্রাগস কেন দিল? আমাদের তো লোন শোধ হয়ে গেছে তাই না? ওকে গিয়ে বলে দাও আমরা আর এ কাজ করব না। আজই বলে ও আমাদের সবার সব খবর জানে, একবার মানা করে দিলে সে পুরো মুম্বাইকে জানিয়ে দিবে। তার থেকে ভালো আমরা নির্বাচন পর্যন্ত এই কাজটা চালিয়ে যাই, আর এবার থেকে 20% আমরা নিব, মানে 1 কিলো বেচতে পারলে 20 লাখ আমাদের। শাহিদা বলে আগে ওইটুকু ডেলিভারি করতেই তো আমাদের জান বের হয়ে যেত, এখন এতগুলো ডেলিভারি কিভাবে দিব? আজই বলে এখন থেকে তোমরা ডেলিভারি করবে না। রাজির টিফিন নামে তারা নতুন সার্ভিস চালু করে। প্রায় 15 জন নতুন মেয়েকে ডেলিভারির জন্য নিয়োগ দিলে মালা বলে ম্যাপ অন করলেই লোকেশন পেয়ে যাবে, লোকেশন মতো ডেলিভারি দিয়ে আসবে। ব্যাস একটার পর একটা ডেলিভারি আর টাকার বৃষ্টি শুরু হয়ে যায়। দিনে দুপুরে টিফিন কারির আড়ালে হাজার হাজার ডেলিভারি হলেও কেউ বিন্দু মাত্র সন্দেহ করতে পারে না। বিছানা সোফা সব জায়গায় শুধু টাকা আর টাকা। নতুন টিভি কিনলে মালার মেয়ে বলে মা ছোট টিভি কিনলেই হতো। মালা বলে না এখন তো ঘরটাই বড় নিয়ে নিব। হরি অফিসে কাজ করছে, তখন এসে নিউজে অদিতি নামের একজন সাংবাদিকের টক শোতে মডুলা নিয়ে কথা বলতে শোনে। হরির মনে পড়ে যায় সে শঙ্করের বাসায় সেদিন জয়ন্তকে এই অদিতির সাথেই কথা বলতে দেখেছিল। মডুলা নিয়ে অদিতি তদন্ত রিপোর্ট সবগুলো ফার্মা কোম্পানির রাতের ঘুম হারাম করে দেয়। এদিকে ব্রোকার কিশোর শাহিদাকে কল করে বলে সিদ্ধির ওই ফ্ল্যাটের চাবি কোথায়? ওখানে একটা সমস্যা হয়েছে, ছাদ লিক করে পানি পড়ছে। শাহিদা বলে চাবি তো আমার কাছে। কিশোর বলে বিল্ডিং এর সেক্রেটারি তালা চাবির লোক এনে দরজা খুলেছে। শাহিদা দৌড়াতে দৌড়াতে বলে ওদের বলেন আমি 10 মিনিটের মধ্যেই চাবি নিয়ে আসছি। কোনো মতে ফ্ল্যাটে এসে দেখি পুরো ফ্ল্যাটে পানি ভরে গেছে। ঘরে সোফা না দেখে শাহিদা জিজ্ঞেস করে সোফা কোথায়? কিশোর বলে ওই পুরনো সোফা আমি ফেলে দিয়েছি। সাথে সাথেই শাহিদা দৌড়ে বিল্ডিং এর বাইরে আসে। খবর পেয়ে সবাই ডাস্টবিন থেকে সোফা তুলে আনে। রাজি বলে এটা দুনিয়ার সবচেয়ে দামি সোফা, কিন্তু এবার এটা রাখবো কোথায়? শাহিদা আজির কানে কানে কিছু বললে আজি বলে জানাই সমস্যা নেই, তবে সব ব্যবস্থা হয়ে যাবে। কয়েকজন লোক সোফাটা নিয়ে বারনার কাপড়ের শোরুমে আসে। বারনা অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকলে শাহিদা এসে বারনার দিকে তাকিয়ে মুচকি এক হাসি দেয়। মৌসুমী জগিং করছে, তখনই চাকর কল দেখে বেশ ঘাবড়ে যায়। রিসিভ করলেই চাকর ড্রিঙ্কস বানাতে বানাতে জিজ্ঞেস করে বলতো কেন কল দিয়েছি? মৌসুমী বলে জানি এই মাসে সেলস নেমে গেছে। চাকর বলে যে বলছিল মুম্বাইয়ের মার্কেটে নতুন সাপ্লায়ার এসেছে, সে নাকি এমডি সেল করছে। মৌসুমী বলে সে মিথ্যা বলেছে। চাকু বলে সে মিথ্যা বলতেই পারে, কিন্তু নম্বর তো আর মিথ্যা বলে না। মৌসুমী বলে পরের মাসে সেলস আবার বেড়ে যাবে। চাকু হুমকি দিয়ে বলে যদি না বাড়ে? মৌসুমী বলে বিশ্বাস রাখো বাড়বেই। এদিকে ভারনা বেশ অবাক হয়ে শাহিদাকে জিজ্ঞেস করে এসব কি? শাহিদা সোফার কাবার সরিয়ে বলে এখানে 50
লাখ আছে, আর সিতারার শোরুমের ভাড়া আমি কিশোরকে দিয়ে দিব। আপনি শুধু মাসে মাসে আমাদের অ্যাকাউন্টে এখান থেকে টাকা দিয়ে দিবেন। ভাওনা জিজ্ঞেস করে তোমাদের মানে? তখনই আজি এসে ভাওনাকে বলে আমরা আমাদের টাকা যে কোনো জায়গায় রাখতে পারি, তার জন্য তোমাকে দরকার নেই। কিন্তু শাহিদা বলল তোমাদেরকে টাকার দরকার। ভাওনা বলে আমি আমার এই শোরুম সিতারার উপরে কাউকে কন্ট্রোল করতে দিব না। আজি বলে আমাদের দরকার নেই, আমাদের নামে একটা কন্ট্রাক্ট বানাও, টাকা সেখানে রাখো আর 10% তুমি নাও। ভাওনা শাহিদাকে জিজ্ঞেস করে এসবের মানে কি? আজি বলে একটু চিন্তা করে দেখো, তোমার কাছে আজ রাত পর্যন্ত সময় আছে। ভাওনা টাকার বাক্স বাসায় নিয়ে এসে দেখতে দেখতে চিন্তা করে তার এখন কি করা উচিত। তখনই কলিং বেল বাজলে তাড়াহুড়া করে বাক্সটা আলমারিতে রেখে দরজা খুলে দেখে শঙ্কর এসেছে। দরজা খুলতে দেরি হওয়ায় শঙ্কর বেশ রেগে যায়। ভাওনাকে বকতে শুরু করলে ভাওনাও চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। ভাওনা ভিভা লাইফের কি হয়েছে শুনতে চাইলে শঙ্কর বলে এখন বলবো না। ভাওনা জিজ্ঞেস করে তো কবে বলবে? গ্রেফতার হওয়ার পর। শঙ্কর অবাক হয়ে তাকিয়ে থাকে। ভাওনা বলে কি ভেবেছো মডুলা আর ফেন্টানিলের ব্যাপারে আমি জানবো না? শঙ্কর আরো রেগে তার রুমে চলে যায়। এদিকে প্রীতি সোসাইটিতে এসে একটা গায়ের নিচে লোকেশন ট্র্যাকার ডিভাইস লাগিয়ে দেয়। পরের দিন সকালে রাজীব ফ্ল্যাটে যাওয়ার সময় হরি বলে চলো আমি তোমাকে রেখে আসছি। মালা স্কুটিতে করে সানগ্লাস আর নতুন শাড়ি পরে বেশ ভাব নিয়ে কল নিতে আসে। স্কুটি পার করে সামনে যাওয়ার সময় ভাওনা গাড়ি নিয়ে এসে বলে কাজে আসছো না কেন? মালা বেশ ভাব দেখিয়ে বলে আমার ব্যবসা অনেক ভালো চলছে, সেটা নিয়েই ব্যস্ত আছি। ভাওনা বলে ঠিক আছে, বাসায় এসে বেতন নিয়ে যেও। মালা বলে লাগবে না, আর আমার বিজনেসে ডেলিভারি ম্যান কম পড়েছে, চাইলে আপনি জয়েন করতে পারেন। মালার এমন কথা শুনে ভাওনা মুখ ভেঁচকে চলে যায়। হরি রাজিকে বলে এখন থেকে আমি তোমাকে নামিয়ে দিব। রাজি বলে ঠিক আছে। রাজি মনে মনে খুশি হয়ে মুখ ফিরিয়ে মুচকি হাসি দেয়। মৌসুমী আজিকে কল দিয়ে বলে চাকু আমাদের উপর সন্দেহ করছে, আমি আর এসব করতে পারবো না, এই ব্যবসা বন্ধ করে দিব। আজি বলে তুই এভাবে বন্ধ করতে পারিস না। মৌসুমী বলে এটা কোনো পার্টনারশিপ ছিল না, আমি শুধু তোকে সাহায্য করছিলাম আর বলেছিলাম যেদিন চাকু জানতে পারবে সেদিন এই সাহায্য শেষ। বলেই মৌসুমী কল কেটে দেয়। ভাওনা ডিলারকে ডেকে টাকা করে নিতে বললে 45 লাখ টাকা পেয়ে ডিলার বলে কালই অ্যাসিস্ট্যান্ট পাঠাচ্ছি অর্ডার নেওয়ার জন্য। মৌসুমীর কথার মন খারাপ করে আজি কি করবে সেটাই ভাবছিল। বারবার কল দিলে আজি না পেরে কল রিসিভ করে। চাবান বলে এই মাসের পেমেন্ট কিন্তু পাইনি। আজি বলে বিজনেস একটু খারাপ চলছে, পরের মাসে পাঠাবো। চাবান বলে এটা কেমন কথা, আমাকেও তো আমার বসকে জবাব দিতে হয়। আজি বলে তোর বস তুই সামলা, এখন কল কাট। রাজি অটোতে করে সোসাইটিতে আসলে তেজস্বী রাজিকে জিজ্ঞেস করে তোমার বাবা মা গণেশ মূর্তি কবে পাঠাবে? রাজি বিব্রত হয়ে বলে ওরাই তো দেওয়া হয়নি। তেজস্বী বলে এখনই দিচ্ছি, আমাদের ডিলার যখন লাস্ট মিনিটে ক্যান্সেল করে দেয় তখন আমি সিদ্ধান্ত নিয়েছি এবার তোমার গ্রাম থেকেই মূর্তি আসবে। তোমার বাবা মাকে বলো কালকের মধ্যেই পাঠিয়ে দিতে। রাজি বাসায় এসে মাকে কল করে জানায়। কল কাটার পর রাজি হরিকে বলে আজ কি যেতেই হবে? হরি বলে শঙ্কর স্যার আমাকেই ফ্যাক্টরি ভিজিটের জন্য স্ট্রিক্টলি বলে দিয়েছে, জরুরি কাজ না হলে তোমার সাথে চেক আপে যেতাম। রাজি বলে সমস্যা নেই, আমি একাই চলে যাব। নয়াদিল্লির ব্যস্তময় এক গলিতে পাঠাক ফার্মেসিতে আসলে এক লোক বলে কি ওষুধ আর কি পরিমাণে লাগবে কাগজে লিখে দিন। পাঠক বলে মডুলা আছে? লোকটা কেমন হক চকিয়ে বলে না নেই। পাঠক বিষয়টি বুঝতে পেরে বলে আগেও এখান থেকে নিয়েছি। পাশ থেকে আর এক লোক বলে আমরা এই নামের কোনো ওষুধ রাখি না। পাঠক সামনের দিকে এগিয়ে গেলে দোকানের এক পিচ্চিকে ইশারা দিয়ে ডাকতে বলে। পিচ্চিটা দৌড়ে এসে পাঠাককে তাদের গোডাউনে নিয়ে আসে। মালিক বলে ওই নিউজ লিক হওয়ার পর থেকে মডুলা ছাড়েন। মডুলা তো দূরের কথা, অন্যান্য ওষুধের সেলসও কমে গেছে, সাপ্লায়ারও প্রোডাক্ট পাঠাতে চাচ্ছে না। পাঠক জিজ্ঞেস করে কতজনকে বেচেছেন? মালিক সন্দেহ নজরে তাকালে পাঠক বলে যদি জানতে পারতাম তাহলে তাদের থেকে কিছু প্রোডাক্ট কিনতে পারতাম। মালিক একটা কাগজ দিয়ে বলে এখানে আপনার নাম আর ঠিকানা দিয়ে যান, প্রোডাক্ট আসলে সবার আগে আপনাকেই কল দিব। পাঠক কলম বের করে লিখতে গেলে মালিক বলে জিপ্রো ওষুধ কোম্পানির কলম। মালিক রেগে বলে তুই তো প্রোডাক্ট নিতেই আসিসনি, বলেই ধাক্কা মেরে বের করে দেয়। পাঠক বুঝতে পারে কলমের জন্যই এমন ব্যবহার করলো। প্রীতি গাড়ি লোকেশন পেয়ে খুশি হয়ে বেরিয়ে পড়ে। চায়ের দোকানের সামনে বসে পাঠক জিপ্রো কোম্পানিকে সার্চ করে দেখে এর ডিরেক্টরও শঙ্কর। ঝুম বৃষ্টির মধ্যে হরি এবং শঙ্কর জিপ্রো ফ্যাক্টরিতে ভিজিট করতে আসে। পাঠক প্রীতিকে কল দিয়ে বলে ভিভা লাইফ আর মডিউলার কানেকশন পেয়ে গেছি। প্রীতি অবাক হয়ে জিজ্ঞেস করে কিভাবে? পাঠক বলে 2016 এর আগে ভিভা লাইফ ইন হাউস প্যাকেজিং করত, কিন্তু 2017 পর ট্যাক্স বাঁচাতে তারা আউটসোর্সিং শুরু করে। কাগজে সব নতুন কোম্পানি, কিন্তু এরা আসলে ভিভা লাইফের নিজস্ব কর্মচারীদেরকে রেখেছে। প্রীতি বলে কি বলছেন, এর সাথে মডুলার কি সম্পর্ক? পাঠক বলে মডুলাও এমনই এক প্যাকেজিং কোম্পানি, পাঞ্জাবের পুনেতে জিপ্রো ল্যাবরেটরি আছে। আর জানো এর বোর্ড অফ ডিরেক্টর কে? প্রীতি বলে শঙ্কর। পাঠক অবাক হয়ে জিজ্ঞেস করে তুই কিভাবে জানলি? প্রীতি বলে এসব বাদ দেন, কত তাড়াতাড়ি পুনেতে আসতে পারবেন তাই বলেন। পাঠক বলে এত সোজা না, প্রথমে কুমারের সাথে দেখা করতে হবে, তারপর ওয়ারেন্ট বের করা লাগবে। প্রীতি বলে এখন এত সময় নেই, আমার কাছেও প্রমাণ আছে। শঙ্কর এখন জিপ্রো ল্যাবেই আছে, আমরা গেলে হাতে হাতে ধরতে পারবো। আপনি এফডিসিও তে গেলে শঙ্কর মডুলার সরিয়ে ফেলতে পারে। পাঠক বলে ঠিক আছে, আমাকে ঠিকানা
ঠিকানা দাও, ফ্লাইটের ব্যবস্থা আমি করছি। প্রীতি বাইক নিয়ে বেরিয়ে পড়ে। হরি গাড়ি পার করে যেতে গেলে তার হাতে থেকে চাবিটা নিচে পড়ে যায়। হরি নিচু হয়ে চাবি ওঠাতে গেলে দেখে নিচে লাইট জ্বলছে। মাথা নিচু করে হাত দিয়ে একটা ফোন পেয়ে হতবাক হয়ে ভাবে এই ফোন এখানে কে রাখলো। চেকআপে যাওয়ার সময় সোহম মোটর গাড়ি এসে রাজির সামনে দাঁড়ায়। ভিতরে চাওয়ানকে দেখে রাজি ভয়ে কাঁপতে থাকে। কিছুক্ষণ পর গাড়ি চলে গেলে রাজিকেও আর দেখা যায় না। শঙ্কর তার টিমের সাথে মিটিং করছে। তখনই হরি এসে শঙ্করকে সাইডে নিয়ে এসে ফোনটা দিয়ে বলে কেউ আপনার পিছু করছে। চাওয়ান রাজিকে তুলে এনে বন্দুকের ভয় দেখিয়ে গাড়ি চালাতে বলে। রাজি কান্না করলে চাওয়ান ভিডিও বানিয়ে আজিকে পাঠায়। আজি প্রচন্ড রেগে চাওয়ানকে কল দিয়ে বলে এটা আমাদের দুজনের ব্যাপার ছিল, ওকে কেন তুলে নিয়ে গেছিস? চাওয়ান বলে তুই কান খুলে শোন, আমার উপরও অনেক প্রেশার আছে। তোর কথা মতো প্রোডাক্ট তুলেছিলাম, যত দ্রুত পারিস টাকা দে, না হলে তোর রাজিকে প্লেন উড়ানো শিখিয়ে দিব। আজই কল রেখে দিয়ে শাহিদাকে কল দেয়। শাহিদা বারুনার কাছে এসে বাক্স নিয়ে খুলে দেখে তাতে মাত্র কয়েকটা বান্ডিল আছে। শাহিদা জিজ্ঞেস করে টাকা কোথায়? বারুনা বলে একদিন টাকা দিবে আর পরের দিন টাকা নিতে আসবে, এভাবে বিজনেস হয় না, আমি টাকা ভেন্ডারকে দিয়ে দিয়েছি। শাহিদা জিজ্ঞেস করে কেন? আমাদের টাকা তুই কিভাবে আরেকজনকে দিস? শাহিদা বলে টাকা না দিলে রাজির লাশ পাবো। বারুনা জিজ্ঞেস করে কি হয়েছে? শাহিদা বলে আমাদের সবাইকে ওরা মেরে ফেলবে। আজই আবারও কল দিলে শাহিদা কল রিসিভ করে বলে বারুনা টাকা অন্য একজনকে দিয়ে দিয়েছে। হতাশ হয়ে আজই কল কেটে দেয়। শাহিদা বারুনাকে সব জানিয়ে বলে আপনার ওই টাকা খরচ করাটা উচিত হয়নি, টাকা না পেলে জানি না চাওয়ান কি করবে। বারুনা রেগে শাহিদাকে বের হয়ে যেতে বলে। নিরুপায় হয়ে রাজিকে বাঁচানোর জন্য আজই মৌসুমীর কাছ থেকে টাকা নেয়। মৌসুমী বলে তাড়াতাড়ি যা, ওকে নিয়ে আয়, বাকি কথা তারপর হবে। স্টক চেক করে শঙ্কর এমপ্লয়ীদেরকে বলে আপনারা এটা এখনো কেন এখানে রেখেছেন? এটাকে না 12টা পাঠাতে বলেছিলাম। এক এমপ্লয়ি বলে কোম্পানি থেকে বলা হয়েছিল 5টা ব্যাচ পাঠাতে আর একটা এখানে রাখতে। শঙ্কর জিজ্ঞেস করে কে বলেছিল? সবাই চুপ করে থাকে। হরি বলে জয়ন্ত স্যার বলেছিল। শঙ্কর বলে ও কেন বলবে? এক এমপ্লয়ি বলে হ্যাঁ জয়ন্ত স্যারই বলেছিল। হরি গুগলে সার্চ করে দেখায় যেই সাংবাদিক ফ্যাক্টরি ভিজিট করতে চায় অদিতি শোরগোল, সে জয়ন্ত স্যারের সাথে কানেক্ট আছে। হরি জিজ্ঞেস করে কিন্তু এসব করে জয়ন্ত কি পাবে? এমন হলে তো কোম্পানিও ডুববে। শঙ্কর বলে ভিভা লাইফের কিছুই হবে না, এই স্ক্যামের সাথে আমি জড়িত থাকার কারণে আমি শেষ হয়ে যাব। শাইলাজা এই সমস্ত মডেলা আমার নামে করে দিবে, জয়ন্ত এটা খুব ভালো করেই জানে। হরি শঙ্করকে বলে আপনি এখান থেকে চলে যান, বাকিটা আমি সামলাবো। শঙ্কর বলে জয়ন্তকে কে ইনফরমেশন দিচ্ছে সেটা আমরা জানি না, তাই এই কথা শুধু আমাদের মধ্যেই থাকা উচিত। এই ব্যাচকে ওয়েস্ট ম্যানেজমেন্টে ফেলে পুড়িয়ে দাও। আজই চাবানের কাছে টাকা আনলে চাবান জিজ্ঞেস করে কত? আজি বলে 27 লাখ। চাবান বাকি টাকার কথা জিজ্ঞেস করলে আজি বলে ডিলের থেকে বেশি বিক্রি করেছি, সেই অনুযায়ী এটা রেখে রাজিকে ছেড়ে দাও। চাবান সব টাকা না পেয়ে রাজির গলায় চাকু মারতে বললে আজি বেশ ভয় পেয়ে যায়। চাবান বলে আমি তোর বস, আমি যা বলবো তুই সেইভাবে কাজ করবি। বলে আরো কয়েক প্যাকেট ড্রাগস দিয়ে বলে 3 সপ্তাহ সময় দিলাম, এগুলো বিক্রি করবি। পাঠাকের জন্য অপেক্ষা করতে করতে প্রীতির কয়েক কাপ চা খাওয়া হয়ে যায়। প্রীতি হঠাৎ গাড়ির শব্দ পেয়ে ভেতরের দিকে তাকিয়ে দেখে শঙ্করের গাড়ি, সাথে একটা ট্রাক বের হবে। শঙ্কর হরিকে ডিরেকশন দিয়ে ট্রাকে যেতে বলে, নিজে গাড়ি নিয়ে অন্যদিকে চলে যায়। প্রীতি ট্রাকের ছবি তুলে রাখে। ট্রাকের পিছু করার জন্য বাইকে উঠে পাঠককে ভয়েস মেসেজ দিয়ে বলে এরা মডেলা সরিয়ে ফেলছে, আপনি ফ্লাইট থেকে নামলেই কল দিয়েন। বলেই প্রীতি ট্রাকের পিছু নিলে ঝুম বৃষ্টি শুরু হয়। চলতে চলতে হঠাৎ প্রীতির বাইকের তেল শেষ হয়ে গেলে মাঝপথেই থেমে যায়। বাইক ঠেলতে ঠেলতে ট্রাফিক পুলিশ অফিসে এসে ট্রাকের কথা বললে তারা বলে আপনি যদি কমপ্লেন করতে চান তাহলে 2 কিলোমিটার পরেই থানা, এখানে কমপ্লেন করে কোনো লাভ নেই। প্রীতি বলে কেসটা ড্রাগসের, আমি সেখানে কমপ্লেন করতে গেলে তারা বর্ডার ক্রস করে যাবে, 2 মিনিটের কাজ, আপনি শুধু লুকআউট জারি করেন। অফিসার বলে না, এভাবে এখানে হয় না, আপনার রিপোর্টিং ইন্সপেক্টরকে আগে কল দিয়ে জানাতে বলেন। প্রীতি ফোনে কমিশনার নাম্বার বের করে দিয়ে বলে নেন কথা বলেন। ট্রাফিক পুলিশরা বেশ ঘাবড়ে যায়। প্রীতি বলে ওই ট্রাক যদি বর্ডার ক্রস করে তাহলে কাল সকালে কমিশনারের সাথে এফডিসিও কেও জবাবদিহি করতে হবে। ভয়ে ট্রাফিক পুলিশ লুকআউট জারি করে দেয়। ট্রাকটা এক পেট্রোল পাম্পে এসে দাঁড়ালে ড্রাইভার পি করার জন্য নামলেই সামনে মূর্তি আর ব্যান্ড পার্টি দেখে হরি কিছু একটা চিন্তা করে। ড্রাইভার আসলেই হরি বলে প্ল্যান চেঞ্জ করতে হবে। ট্রাফিক পুলিশের সিনিয়র এক অফিসার এসে জুনিয়রদেরকে ঝাড়ি দিয়ে জিজ্ঞেস করে প্রোটোকল কি ভুলে গেছো? প্রীতি বলে আসলে ডিসিপি আমাকে এই গেসে পাঠিয়েছে যেন আমি লুকআউট জারি করি। সিনিয়র অফিসার তৎক্ষণাৎ ডিসিপি কে কল দিয়ে জিজ্ঞেস করলে প্রীতির মুখ গুমরা হয়ে যায়। বিমান ল্যান্ড করে এয়ারপোর্টের বাইরে আসলেই ডিসিপি পাঠককে কল দিয়ে ঝাড়ি দিয়ে বলে আমি জানি না তুমি এখন কোথায় আছো, তুমি এক্ষুনি কোরিয়া স্টেশনে যাও। কল কাটার পরপরই পাঠক প্রীতির ভয়েস মেসেজ শোনে। পরের দিন সকালে
বলে হরি ট্রাকে করে মূর্তি নিয়ে সোসাইটিতে পৌঁছায়। হরি ট্রাক থেকে নেমে ড্রাইভারকে বলে বড় লাউড স্পিকারটা নামাবে না। এদিকে প্রীতি সিনিয়র প্রীতিকে ঝাড়ি দিয়ে বলে ডিসিপি সাসপেন্ড করতে চেয়েছিল, আমি বলেছি এটা ওই ড্রাগ ইন্সপেক্টরের কাজ। প্রীতি বাইরে তাকিয়ে দেখে পাঠক কিছু পেপারে সাইন করছে। বাইরে এসে ডাক দিলেও ততক্ষণে পাঠক তাকে পাত্তা না দিয়েই অটো নিয়ে চলে যায়। গল্প চলে আসে 1992 সালের মুম্বাইতে। কলোনিতে এক পুলিশ এসে মৌসুমীর দরজা ভেঙে ভেতরে ঢুকে জিজ্ঞেস করে কাশি কোথায়। মৌসুমী বলে জানি না। সাথে সাথেই পুলিশটা তাকে বেধরে মারতে মারতে বলে শাকিল ভাইয়ের লোককে মেরেছে, যে তাকে ধরতে পারবে শাকিল ভাই তাকে অনেক পুরস্কার দিবে। শাকিল ভাই তো মির্জা ভাইকেও ছাড়েনি, এখনো সময় আছে, বলে দে কাশি কোথায়। মৌসুমী তখন না বললে পুলিশ জ্বলন্ত সিগারেট মৌসুমীর পায়ে ধরলে যন্ত্রণায় মৌসুমী চিৎকার করে ওঠে। উপর থেকে তার সন্তান কান্না করতে থাকে। অফিসার বন্দুক বের করে উপরের দিকে যেতে গেলেই মৌসুমীর সন্তানকে বাঁচাতে কাচের বোতল দিয়ে পুলিশের মাথায় বাড়ি মারে। রেগে পুলিশ মৌসুমীকে দেওয়ালে ঠেকিয়ে গুলি করতে গেলেই উপর থেকে কাশি পায়ে গুলি করে। নিচে নেমে আসলে পুলিশ কাশিকে বলে বোকামি করিস না, আমাকে মারলে পুরো পুলিশ ফোর্স তোর পিছু করবে, যেখানে পাবে সেখানেই মারবে। কাশি জিজ্ঞেস করে আর শাকিল? পুলিশ বলে তাকে বলে দিব তুই শহর ছেলে পালিয়ে গেছিস। কাশি বলে আমার খেয়াল রাখার জন্য আমি একাই যথেষ্ট, তোকে লাগবে না, বলেই গুলি করে দেয়। গল্প চলে আসে বর্তমানে। সমুদ্রের পাড়ে বসে আজই মানে কাশি মৌসুমীকে বলে চাবানকে মারতে হবে, ও আমার পরিবারের উপরে হাত তুলেছে, না হলে কাল হরির উপরে হাত তুলবে। মৌসুমী বলে আমি চাবান সম্পর্কে খোঁজ নিয়েছি, চাবান কখনো বাইরে আসেইনি, তুই ওকে মুম্বাইতে রেখেছিস, আমি তোকে ভালো করে চিনি। আজই বলে কে কাশি? সে তো 30 বছর আগেই মারা গেছে, নাম বদলেছি, শহরে বদলেছি, পুরো জীবনই বদলে দিয়েছি, আমি নিজেই কাশিকে চিনি না, আর তুই বলছিস তুই কাশিকে চিনিস। এখন সেই জীবন আবার নিজেই ফিরে আসছে, কি করব আমি? মৌসুমী বলে জানিস আমি তোকে নিয়ে অনেক হিংসা করতাম, যখনই দেখা হতো ভাবতাম তোর মতো জীবন আমার কেন হলো না, যদি সেই রাতে আমিও মুম্বাই ছাড়তাম। আজই বলে আমি আমার ইচ্ছায় যাইনি, যেতে বাধ্য হয়েছিলাম, কিন্তু এখন আমি কোথাও যাব না। মৌসুমী বলে আমরা চাবানকে মারতে পারবো না, ওকে মারলে সবার আগে তোর বাসায় তার লোকেরা যাবে। আজই বলে এখন আর উপায় নেই, MDMA বিক্রি করতেই হবে। মৌসুমী জানায় আমরা বিক্রি করতে পারবো না, চাকু জানতে পারলে শেষ করে দিবে। আজই বলে আর না বিক্রি করলে চাবান শেষ করে দিবে। অপরদিকে ডিএসপি পাঠাকি অফিসে ডেকে বলে অল্পের উপর দিয়ে গেছে, তোমাকে টেস্টিং ল্যাবে ট্রান্সফার করা হয়েছে, এখন থেকে বসে বসে আরামে চাকরি করো। এদিকে বারুনা আদির সাথে দেখা করতে এসে দেখে সবার চেহারা ফ্যাকাশে। আদি জিজ্ঞেস করে আমাদের টাকা কবে দিবে? বারুনা বলে যখন হাতে টাকা পাবো তখন দিব। আজি বলে একটা তারিখ তো বলো। বারুনা বলে আমি টাকা নিয়ে পালাচ্ছি না। আজি বলে দেখো তোমার কাছে যে টাকা ছিল ওটা আসলে আমাদের ডিলার চাবানের টাকা। বারুনা বলে আপনি কার থেকে টাকা নিয়েছেন, কাকে দিবেন এটা আমার সমস্যা না, সিতারা থেকে টাকা ব্যাক আসলে দিয়ে দিব। আজি বলে ঠিক আছে, চাবান যখন সিতারাতে শপিং করতে যাবে তখন বুঝে নিও। বারুনা বলে আপনারা আমাকে শাসাচ্ছেন, আমি চাইলে পুলিশে কমপ্লেন করতে পারি। শাহিদা বলে ভেবেচিন্তে কথা বলো, পুলিশের কাছে গেলে তুমিও ফাঁসবে। শঙ্কর অফিসে জয়ন্তকে ডেকে জিজ্ঞেস করে তুমি কেন একটা ব্যাচ ফ্যাক্টরিতে রাখতে বলেছিলে? জয়ন্ত আমতা আমতা করে বলে আমার বাবার শরীর তখন ভালো ছিল না, তাই বলেছি, ঠিক মনে নেই। কোথায় এখন ওই ব্যাচ? বলো আমি সামনে নিচ্ছি। শঙ্কর বলে সেটা পুড়িয়ে দিয়েছি, তুমি এক কাজ করো, পিআর টিমকে কল করো, অনেক পেছন থেকে খেলেছো, এবার সামনে আসো, ওই সাংবাদিককে কল করে ইন্টারভিউ দাও। কি যেন নাম? পাশ থেকে হরি বলে অদিতি। জয়ন্ত রাগী চোখে হরির দিকে তাকিয়ে চলে যায়। শঙ্কর হরিকে জিজ্ঞেস করে ওই ফোন কোথা থেকে আসলো, জানতে পেরেছো? হরি বলে চেষ্টা করছি। এদিকে টাকা কোথায় পাবে সেই চিন্তায় ডাব্বা গ্রুপ হতাশ হয়ে বসে আছে। রাজি বলে আমার কাছে কিছু গয়না আছে, সেগুলো বেচে আর ব্যাংক থেকে টাকা নিয়ে চাবানকে দিয়ে দিই। আজি বলে আমাদের উপরে কোটি টাকার দেনা, সেটা শোধ করতে হলে ব্যাংকে ডাকাতি করতে হবে। মালা জিজ্ঞেস করে কোন ব্যাংকে? শাহিদা বলে আরে বলদ, আজি মজা করছে। মালা বলে আমরা এক কাজ করি, আমাদের কাছে মৌসুমীর ক্লায়েন্টদের নাম্বার তো আছে, আমরা সরাসরি গিয়ে কথা বলি। শাহিদা বলে ওর ক্লায়েন্টরা সবাই বড়লোক, তোকে ওদের পার্টিতে ঢুকতেও দিবে না। মালা বলে তাহলে তুই ভালো কোনো আইডিয়া দে। শাহিদা বলে আমরা MDMA এর নাম পরিবর্তন করে দিব, তারপর সেটাকে পাউডার বানাবো, কোকেনও সাদা এটাও সাদা, কেউ তো বুঝতেই পারবে না। মালা বলে তাহলে তো লবণও সাদা। এদের এমন আজগুবি প্ল্যান শুনে বারুনা টিটকারি করলে আজি বলে ব্যবসা বলতে আমি বুঝি লাভ আর লোকসান, আমাদের লোকসান পূরণ করো, না হলে বারুনা তোমার হারানোর অনেক কিছু আছে, বাচ্চা, স্বামী, এই সোসাইটিতে সম্মান, তোমার কাছে মাত্র 2 দিনের সময় আছে। এদিকে শঙ্কর অদিতির সাথে কনফারেন্স টক শোতে দাবি করে অদিতির সংবাদে একটা ভুল ছিল। অদিতি বলে তাহলে যখন আপনাদের একটা ফ্যাক্টরি জিপ্রো ল্যাব ভিজিটে গিয়েছিলাম সেখানে গেটে কেন থামিয়ে দেওয়া হয়েছিল? জিপ্রো নাম শুনেই বারুনার মনে পড়ে সেদিন রাতে শঙ্কর বাসায় আসলে তার জুতায় কাদা লাগানো ছিল। সকালে
জগিং করতে গিয়ে হরিকেও দেখে ক্লান্ত হয়ে ফিরে আসছে। আবার মূর্তি আনা ট্রাক ড্রাইভারের ড্রেসেও জিপ্রো ল্যাবের নাম লেখা ছিল। অদিতি বলে ভৌমিক বোস যে স্ট্রাবিনাল বানিয়েছে তার কথা অনুযায়ী ফ্যাক্টরির সবাই ওষুধের সাইড ইফেক্ট সম্পর্কে জানতো। শঙ্কর বলে আপনি যার কথা বলছেন সে এখন আর আমাদের সাথে কাজ করে না, তাই তার মতামত দিয়ে কিচ্ছুই বলবো না। আর এই কেস সম্পর্কিত সকল ডকুমেন্টস আদালতে সাবমিট করা হয়েছে। আদালত রায় দিলেই সবাই সব জানতে পারবে। এদিকে হরি রাজিকে ডক্টরের কাছে চেক আপ করিয়ে সোসাইটিতে এসে দেখে সেই স্পিকার ট্রাক থেকে নামাচ্ছে। হরি তাড়াতাড়ি করে ট্রাকের কাছে এসে আবার ওঠাতে বললে তেজস্বী বলে এখানে অবৈধ পার্কিং এর জন্য জরিমানা দিতে হবে, আর জরিমানা হিসাবে আমি পূজার 3 দিন এই স্পিকার ব্যবহার করব। রাজি বলে বাদ দাও, সামান্য স্পিকারই তো। হরি বলে বুঝছো না, এটা অনেক গুরুত্বপূর্ণ। আজই দূর থেকে খেয়াল করে হরি বেশ ঘাবড়ে আছে। বারুণা জয়ন্তের সাথে কথা বলার জন্য নদীর পাড়ে আসে। বারুণা জিজ্ঞেস করে পিআর টিম কে লিড করে, তুমি নাকি শঙ্কর? মডুলার কাহিনী কি? জয়ন্ত বলে এগুলো বলা যাবে না, আর ম্যানুফ্যাকচার শঙ্করই দেখছে। বারুণা বলে ঠিক আছে, বলতে হবে না, তুমি শুধু হ্যাঁ বা না বলো। স্টাবেলা কি মডুলার নামে রিপ্যাকেজিং হচ্ছে? জয়ন্ত বলে তুমি জানো এ ধরনের কাজ কিভাবে হয়? শঙ্কর এটা লিড করছে। বারুণা জিজ্ঞেস করে শাইলাজার অর্ডারে? জয়ন্ত বলে হ্যাঁ। বারুণা বলে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে সব দোষ শঙ্করের উপরে আসবে, তাই না? জয়ন্ত বলে শঙ্কর একজন বুদ্ধিমান মানুষ। বারুণা বলে ছেলে জন্মের পর নিরুপায় হয়ে আমাকে সিতারা শুরু করতে হয়, আর তোমরা তো কখনো আমাকে ডাকলেও না। জয়ন্ত বলে কেন? আমি তো নিজের চোখে তোমার জয়নিং লেটার দেখেছিলাম, তুমি রিপ্লাই দাওনি। আর শঙ্কর বলল তুমি আসতে চাও না। এই কথা শোনার পরে বারুণা হতবাক হয়ে যায়, কারণ শঙ্কর তাকে মিথ্যা বলেছে। জয়ন্ত বিষয়টা বুঝতে পেরে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো? বারুণা বাসায় এসে শঙ্করের ল্যাপটপ খুলে মেইল চেক করে দেখে আসলেই তার জয়নিং লেটার পাঠানো হয়েছিল, কিন্তু শঙ্কর রিপ্লাই করেছিল বারুণা জয়নিং করতে পারবে না। তখনই শঙ্কর আসার শব্দ পেয়ে বারুণা ল্যাপটপ বন্ধ করে দেয়। শঙ্কর বারুণার কাছে আগের দিন খারাপভাবে কথা বলার জন্য ক্ষমা চায়। বারুণা জিজ্ঞেস করে আর কিছুর জন্য ক্ষমা চাওয়া কি বাকি? শঙ্কর জিজ্ঞেস করে মানে কি? বারুণা বলে 2017 সালে ভিভা লাইফে লিডারশিপ পজিশনের জন্য আমাকে ডাকা হয়েছিল, তুমি আমাকে বলনি কেন? শঙ্কর বলে বিষ্ণুর তখন 1 বছর বয়স, তুমি সবকিছু একা সামলাতে পারতে না। বারুণা বলে সেটা আমার সমস্যা, আমি ভালোভাবে আমার কাজ করতে জানি। শঙ্কর বলে সেটা বাচ্চা হওয়ার আগের কথা, তোমার জীবন তো ঠিকভাবে সামলাতে পারো না, আবার চাকরি সামলাবে? সকালে শুরু হয় 4টা ওষুধ খেয়ে, তুমি একটা অর্গানাইজেশন চালানোর কথা বলছো? তুমি ফিরে আসলে আমি ওটা লজ্জায় পড়তাম। বারুণা বলে সারাদিন ভালো মানুষের পরিচয় দিয়ে এখন তুমি আমার মেন্টাল হেলথ নিয়ে শেমিং করছো? শঙ্কর চিৎকার করে বলে মানলাম আমি তোমাকে ভিভা লাইফে যেতে দিইনি, কিন্তু দুনিয়ায় তো আরো অনেক ফার্মা কোম্পানি ছিল, সেখানে কেন যাওনি? তা তোমার ব্যবসার কি খবর? তোমার কথা চিন্তা করে ফান্ডিং দিয়েছিলাম, কি হলো? সেটাও তো এখন ডোবার পথে। আসল কথা হলো বিষ্ণু হওয়ার পর তুমি রিল্যাক্স হয়ে গেছো, বাসায় বসে টিভি দেখবে, আরাম করবে। এই সত্যি বলতে তোমার লাইফ তুমি নিজেই নষ্ট করছো। বলেই শঙ্কর অন্য রুমে চলে যায়। হতাশ বারুণা মুক্ত বাতাসে ব্যালকনিতে আসলে খেয়াল করে নিচে হরি ট্রাক ড্রাইভারকে কিছু দিচ্ছে। মডুলার সম্পর্কিত কিছু হতে পারে ভেবে বারুণা রুমে চলে আসে। পরের দিন সকালে শঙ্কর যখন গোসলে বারুণা চুপি চুপি গিয়ে শঙ্করের ফোন থেকে মডুলার ম্যানুফ্যাকচারের ডকুমেন্টস এর ছবি তুলে নেয়। বারুণা ভৌমিককে কল দিয়ে ভিভা লাইফের নাম নিতেই ভৌমিক কল কেটে দেয়। ভৌমিক কল ধরবে বুঝতে পেরে বারুণা সেই ছবিটা পাঠিয়ে দিলে ভৌমিক দেখে অবাক হয়ে যায়। বারুণা আজির কাছে এসে বলে আমার কাছে টাকা নেই, কিন্তু বুদ্ধি আছে, যা দিয়ে ভেন্ডারের কাছে টাকা ফেরত আনতে পারবো। গত কয়েক মাস ধরে সাউথ আমেরিকার একটা পার্টি ড্রাগ লঞ্চ হয়েছে, সেটাকে বলা হয় 2CB। তরুণদের মাঝে বেশ পপুলার, কোকোনের থেকেও অনেক বেশি। সেখানের অ্যানালাইসিস টিম যখন এই ড্রাগসই অ্যানালাইসিস করে তখন বেশ রোমাঞ্চকর তথ্য বেরিয়ে আসে। 2CB আসলে কোকেনই, কিন্তু তার সাথে একটা ফেন্টানিল কম্পাউন্ড মিক্স করে দেওয়া হয়, সিনথেটিক আফিম, যেটা মারাত্মক নেশা জাতীয় ড্রাগস। সার্জারির পর পেন কিলার হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু কেউ একজন চুরি করে এটা কোকেনের সাথে মিক্স করে দেয়। আজই বলে ভিভা লাইফ কি এই ফেন্টানিল বানায়? শাহিদা বলে এটা আমাদের কি হবে, আর এটা তো একটা ওষুধ। বারুণা বলে মার্কেটে যত ড্রাগস পাওয়া যায় সব একসময় ওষুধ ছিল, যেমন MDMA, হিরোইন। আমি ভিভা লাইফে 8 বছর আগে কাজ করেছি, তখন আমরা ফেন্টানিলকে ডেভেলপ করে এস্টাবিনালের নাম দিয়ে ভিভা লাইফ এটা USA তে ইম্পোর্ট করত, কিন্তু 2 বছর আগে USA এটাকে ব্যান করে দেয়, তাই এখন এখানেই বিক্রি করছে। আজই জিজ্ঞেস করে সেটাই কি সেই মডুলা? বারুণা বলে হ্যাঁ। রাজি জিজ্ঞেস করে আপনি কি আমাদের ফ্যাক্টরি থেকে চুরি করতে বলছেন? বারুণা বলে ফ্যাক্টরি না, শঙ্কর আর হরি পুনে গিয়েছিল না? কেন গিয়েছিল জানো? ভিভা লাইফ থেকে মডুলা লুকানোর জন্য, আর আমি যতটুকু জানি হরি মডুলাকে এখানেই নিয়ে এসেছে। রাজি রেগে বলে হরি কিছুই আনিনি, এসবের মধ্যে হরিকে টানবেন না। বারুণা বলে ওই ডিজে ট্রাক তো হরি নিয়ে এসেছে, ওই ট্রাকের ড্রাইভার জিপ্রো কোম্পানির হয়ে কাজ করে। রাজি বলে হরি আমাদের গ্রামে গিয়েছিল মূর্তি আনার জন্য। আজি জিজ্ঞেস করে যদি ট্রাকে কিছু নাই থাকে তাহলে সেদিনকে হরি ঘাবড়ে গেল কেন? আজি বলে মানলাম আমরা ড্রাগস হাতে পেয়েছি, তারপর? বারুণা বলে আমরা নতুন এক ড্রাগস বানাবো। আজি জিজ্ঞেস করে আমরা মানে? বারুণা বলে আমার কাছে একজন সায়েন্টিস্ট আছে,
যে আগে ভিভা লাইফের হয়ে কাজ করত আর স্টাবিনল সেই আবিষ্কার করেছিল। মালা বলে কি সব ফালতু কথা বলছো, বিশ্বাসই হয় না। আজি বলে যদি ফালতু হয় তাও তো সে নিজেই ফাঁসবে, আগে জানো ওই ট্রাকে কি আছে। গণেশ পূজা শুরু হলে বারোনা শাহিদাকে ডিজে হিসাবে নিয়ে আসে, সাথে একটা অ্যাসিস্ট্যান্ট। স্পিকার নামানোর বাহানায় শাহিদার ট্রাক খুঁজে কিন্তু কোথাও কিছুই পায় না। বাইরে মালা দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। শাহিদার অ্যাসিস্ট্যান্ট বলে কি স্পিকার এনেছো, কাজই করে না। শাহিদার এবার সন্দেহ হয়। ড্রাইভারকে আসতে দেখে মালাদাকে ব্যস্ত রাখতে ধাক্কা মেরে উল্টো রাগ দেখায়। শাহিদা স্পিকার খুলে দেখে আসলে তাদের মডুলার প্যাকেটে ভরা। শাহিদা আজিকে কল দিয়ে জানালে আজি বলে কালকের মধ্যেই সরাতে হবে, কাল বিসর্জনের ভিড়ে মানুষ খেয়ালই করবে না। বারোনা ভৌমিকের বাসায় আসলে বারোনা বলে আমি সত্যি কিছু জানতাম না, ইমেলটা দুদিন আগে পেয়েছি। আমি ভেবেছিলাম তুমি এফডিও সাথে ইনফরমেশন লিক করো, এই জন্য তোমাকে ফায়ার করেছে। ভৌমিক বলে তুমি কি জানো না এই স্ট্রেবিনল ফেন্টানিল অনেক ক্ষতিকর, এই ব্যাপারে সবাই জানতো কিন্তু কেউ মুখ খোলেনি। তখন যদি ঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা হতো তাহলে আজ বিবাহ কোম্পানি রাস্তায় পড়তো, কিন্তু কোম্পানি বাঁচানোর জন্য কাউকে না কাউকে তো বলে দিতেই হতো। বারোনা বলে আমি এসবে কিছুই জানতাম না। ভৌমিক বলে তুমি ছিলে না, কিন্তু শঙ্কর তো ছিল, সে আমার ক্যারিয়ার নষ্ট করে দিয়েছে, তোমার জন্য একটা অফার আছে। এদিকে হরি শঙ্করকে সেই ফোনের লাস্ট লোকেশন কোপি থানা বললে শঙ্কর অবাক হয়ে যায়। লোকাল পুলিশের সাথে এসবের কি কাজ? শঙ্কর জিজ্ঞেস করে সেদিন যখন ড্রাগ কন্ট্রোল অফিসার এসেছিল তার সাথে একটা পুলিশ ছিল। হরি সিসিটিভি রুমে গিয়ে ফুটেজ দেখে ছবি তুলে নেয়। ভৌমিক ভাওনার প্ল্যান শুনে বলে তুমি কি পাগল হয়ে গেছো? ভাওনা বলে আমার কাছে মডিউলা আছে। ভৌমিক না করে দিলে ভাওনা বলে প্রত্যেক ব্যাচের জন্য আলাদা পেমেন্ট পাবে। ভৌমিক বলে কি চিন্তা করব, তুমি আমাকে ড্রাগস বানাতে বলছো? ভাওনা বলে মডুলা তো ড্রাগস, ভিভা লাইফ পেন কিলার হিসেবে ব্যবহার করে বলে তোমার সমস্যা নেই। আমি চাই ভিভা লাইফ ধ্বংস হয়ে যাক, ওরা তোমাকে বের করে দিয়ে তোমারই ওষুধ সেল করছে, এই প্রফিট তোমার, আমি তোমাকে সেটাই দিতে চাচ্ছি। ভাওনা ভৌমিককে বারবার কল দিতেই থাকে। ভৌমিক রিসিভ না করে টিভিতে শঙ্করের টক শো দেখছে। পরের দিন সকালে রাজি চিন্তিত হয়ে জানালার ধারে দাঁড়িয়ে আছে। আজ এসে জিজ্ঞেস করে এখনো রেডি হওনি? মালা আর শাহিদা যে কোনো সময় চলে আসবে। রাজি বলে হরি এসব আমাদের জার্মানি যাওয়ার জন্যই করছে। আজি বলে যদি জার্মানি যেতে না পারিস তাহলে চাবান কি অপেক্ষা করবে? রাজি বলে আমি চুরি করতে পারবো না। আজি বলে ঠিক আছে আমি সামনে নিব। আজি A1 ব্লক থেকে বের হয়। এদিকে মালাও এসে হাজির। শাহিদা মালাকে সুযোগ বুঝে স্টেজের নিচে ঢুকিয়ে দেয়। হরি আর রাজি কম্পাউন্ডে আসলে রাজি আজির কাছে আসতে চায়, কিন্তু হরি রাজিকে শঙ্করের দিকে নিয়ে যায়। বারোনা আজিকে গিয়ে বলে আমাদের প্ল্যান ড্রপ করতে হবে। ভৌমিক রাজি হয়নি, ওই আমাদের একমাত্র উপায় ছিল, আপনার কোনো সাহায্য করতে পারবো না। আজি বলে তুমি আমাদের নয় বরং নিজেকেই সাহায্য করছো, যেভাবেই হোক কাউকে খুঁজে বের করে ড্রাগস বানাও। শাহিদা স্পিকার খুলে প্যাকেটে দিতেই যাবে তখনই সেখানে তেজস্বী চলে আসে। সে ভাষণ দেবে বলে স্টেজে উঠে, তাই শাহিদা আর কিছুই করতে পারে না। স্টেজের সামনে ফাংশন চলছে আর এদিকে শাহিদা আর মালা তাদের কাজ করছে। হঠাৎ হরি ড্রাইভারকে দেখতে না পেরে অস্থির হয়ে তাকে ডেকে স্টেজে উঠতেই যাবে তখনই উপায় না পেয়ে আজি অজ্ঞান হওয়ার ভান ধরে। রাজি হরিকে ডাক দিলে সবাই সেদিকে চলে যায়। আজিকে উপরে নিয়ে যাওয়ার জন্য তুললে আজি রাজির কানে কানে বলে শাহিদাকে সরাতে বলো। রাজি শাহিদাকে ইশারা দিয়ে বলে এদিকে প্রোগ্রাম চালু। রাজি শাহিদাকে ইশারা দিলেই শাহিদা তার কাজ শুরু করে দেয়। আজি রাজিকে বলে তোর প্রথম অনুষ্ঠান, তুই যা নিচে, আমার কাছে হরি আছে। রাজি আজির কথা মতো নিচে আসে। বস্তা ভর্তি করে মডুলা বের করলে বারোনা গাড়ি নিয়ে আসে। রাজি আর মালা দুজনে ধরে বস্তা গাড়িতে ওঠায়। আর এক বস্তা উঠাতে গেলেই হরি এসে বলে কি করছো? রাজি বলে এতে ফুল বারোনার জন্য নিয়ে যাচ্ছে। হরি বলে ঠিক আছে আমি উঠিয়ে দিচ্ছি। টানা হিসেবে করতে করতে বস্তা খুলে কয়েকটা প্যাকেট পড়ে যায়। তখনই হুট করে সিটে বেঁধে গেছে বাহানা করে বারোনা হরিকে ডাক দেয়। রাজি আর মালা তাড়াতাড়ি প্যাকেটগুলো বস্তায় তুলে নেয়। হরি বস্তা গাড়িতে উঠিয়ে নেয়। কাছে যে সবাই মূর্তির সামনে এসে দাঁড়ায়। আজিও নিচে এসে রাজির পাশে দাঁড়ায়। ভৌমিক ভাওনাকে কল দিয়ে বলে আমি ড্রাগস বানাবো, কিন্তু আপনার অফারে একটু চেঞ্জ করতে হবে, আমার উপর যে কেস আছে সেটাকে সরাতে হবে। ভাওনা জিজ্ঞেস করে কিন্তু আমি সেটা কিভাবে করব? ভৌমিক বলে ভিভা লাইফে যে মেলটা এসেছে ওটা তারই প্রমাণ, আপনি আমাকে শুধু ওই মেলটা দেন যাতে স্পষ্ট হয় যে ট্রাইব্যুনাল সম্পর্কে ওরা জানতো। ভাওনা বলে কিন্তু সেখানে তো শঙ্করের নাম আছে। ভৌমিক বলে শঙ্কর ভিভা লাইফের অংশ আর আপনি তো ভিভা লাইফকে ধ্বংস করতে চান তাই না? কল কেটে ভাওনা শঙ্করের দিকে তাকিয়ে ভাবে এখন তার কি করা উচিত। রাতের অন্ধকারে হরি সাউন্ড বক্সের ভেতরে রাখা মডেলার বক্স চেক করতে আসে, কিন্তু সব বক্স ফাঁকা পড়ে আছে। এমন দৃশ্য দেখে হরি নিজেও বুঝে উঠতে পারে না সে এখন কি করবে। পাঠক ড্রাগ টেস্টিং ল্যাবে আসলে ল্যাবের কর্মকর্তা দীনেশ বলে আপনাকে সাহায্য করার জন্য আমাকে বলা হয়েছে, তা আপনি কুমার স্যারের সাথে কি করেছেন যে আপনাকে এখানে পানিশমেন্ট পোস্টিং দেওয়া হলো? পাঠক কোনো জবাব না দিয়ে জিজ্ঞেস করে মহারাষ্ট্রে ড্রাগসের যত রকমের টেস্ট হয় সব নতুন পুরনো ফাইল কি এখানেই আসে? দীনেশ জিজ্ঞেস করে কেন স্যার? পাঠক বলে ভিভা লাইফ কোম্পানি আজ পর্যন্ত ড্রাগসের যত টেস্ট করিয়েছে সব ফাইল আমার লাগবে, মানে এখানে এসেও পাঠক ভিভা লাইফের পিছু ছাড়বে না। গাড়িতে হরিকে চুপচাপ দেখে রাজি জিজ্ঞেস করে সব ঠিক আছে তো? হরি বলে অফিসে একটু সমস্যা
চলছে। শঙ্কর স্যারের গুরুত্বপূর্ণ ফাইল ডিলিট হয়ে গেছে। রাজি হঠাৎই কান্না করতে করতে বলে, সব আমার জন্য হয়েছে তাই না? আমরা কি আর জার্মানি যেতে পারবো না? হরি বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। রাজিকে নামিয়ে হরি গাড়ি নিয়ে চলে যেতেই রাজি আরেক অটোতে করে তাদের নতুন অফিসের দিকে রওনা দেয়। ভারুনা আর শাহিদা ভৌমিককে তাদের নতুন ফ্ল্যাটে নিয়ে আসে। আজই ভৌমিককে মডুলা দেখিয়ে দিলে ভৌমিক বলে, আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট লাগবে। মালাও দুই পায়ে রাজি হয়ে যায়। ভারুনা বিরক্ত হয়ে বলে, না না, শাহিদা বানাবে। ব্যাস, এক কথা দুই কথায় মালা আর ভারুনার ঝগড়া শুরু হয়ে যায়। এদের ঝগড়ায় বিরক্ত হয়ে আজি বলে রাজি এই কাজ করবে। রাজি নিজেও হতবাক হয়ে যায়, কারণ সে এখন প্রেগন্যান্ট। তবুও আজি বললে রাজি হ্যাঁ বলে দেয়। এদিকে শঙ্কর ফুটেতে দেখে পাঠাক আর প্রীতি এখনো তার কোম্পানির পিছু ছাড়েনি। শঙ্কর বিরক্ত হয়ে বলে, কেস তো বন্ধ হয়ে গেছে আর মডুলার স্টকও পুড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে ওরা এখনো কেন আমার পিছু করছে? হরি আমতা আমতা করে বলে, আসলে সে সেদিন মডুলার স্টক পোড়ায়নি, বরং লুকিয়ে রেখেছিল যেন কোম্পানির লস না হয়। তবে কাল সেটা চুরি হয়ে গেছে। চিন্তার কিছু নেই, সে জানে এসব ওই প্রীতির কাজ, তাকে ফলো করলেই সে সব খুঁজে বের করবে। এমন কথা শুনে শঙ্কর রেগে হরিকে মাটিতে ফেলে মারতে থাকে। শঙ্করের ডাকে হরির হুঁশ ফেলে দেখে আসলে সে এতক্ষণ কল্পনা করছিল। শঙ্কর বলে, পুলিশ যে ফোন দিয়ে ট্র্যাক করছিল সেটা সামনে রাখো। হরি ভয়ে শঙ্করকে কিছু না বলেই সেখান থেকে বের হয়ে যায়। দীনেশ পাঠাককে বলে, আপনার সন্দেহ ঠিক, ভিভা লাইফের রিপোর্টে এক এনআইডি নাম্বার কয়েকবার লেখা হয়েছিল। আসলে 2020-এ ভিভা লাইফ কিছু ক্লিনিক্যাল টেস্ট করিয়েছিল, যেই রিপোর্টে একটা এনআইডি 5 জনের নামের সাথে যোগ করা। আমি এটা বুঝতে পারছি না যে এফডিসিও এই রিপোর্ট অ্যাপ্রুভ করলো কিভাবে। রিপোর্টে কিছু একটা দেখে পাঠাক বেশ খুশি হয়ে যায়। এদিকে ভৌমিক রাজিকে মেডুলার সাথে কোন ড্রাগস কত পরিমাণে মেশাতে হবে, কতটা তাপে রাখতে হবে সব শিখিয়ে দেয়। তাকের উপর রাখা ফোনে সব রেকর্ড হয়, যদিও সেটা কেউই লক্ষ্য করে না। কাজ শেষে ভৌমিক বের হতে গেলেই ভারুনা শঙ্করের মেইলের সব বিস্তারিত পেন ড্রাইভে দিয়ে ভৌমিককে বলে, এটা তোমার উকিল ছাড়া আর কাউকে দিবে না, আমি কিন্তু তোমাকে বিশ্বাস করে দিচ্ছি, তাই সাবধান। আজই তখন এসে বলে, এটা এমডিএ, এই প্যাকেটে এমডিএ আর এটা তোর বানানোর ড্রাগস। এখন মানুষ এই ড্রাগস বাদ দিয়ে তোরটা কেন নিবে? ভৌমিক বলে, সেটা দেখার বিষয় আমার না, বলেই চলে যায়। সকালে রাজি সবজি কিনতে আসলে চাবান হঠাৎ সেখানে এসে বলে, গতবার ড্রাইভিং শিখতে গিয়ে কি হয়েছিল ভুলে গেছেন? তখনই হরি এসে বলে, ডক্টর এটা কি ওষুধ দিয়েছে, কোথাও তো পাওয়া যাচ্ছে না। চাবান বলে, আরে আপনি তো ম্যাডামের স্বামী, আমি ড্রাইভিং শেখাই, ওই যে আমাদের গাড়ি, দরকার হলে কল দিবেন। আসলে ম্যাডাম আমাদের অফিসের সবাইকে খাবার পাঠায়, তাই ম্যাডামের প্রশংসা করতে আসলাম। বলেই চলে গেলে হরি জিজ্ঞেস করে, এই লোককে? রাজি বলে, এক পাগল কাস্টমার, আজই এসে মেনু বদলে ফেলেছে তাই এমন করছে, বাদ দাও। ভারুনা রেগে ভৌমিকের দোকানে এসে তাকে সাইডে এনে বলে, তোমার আর আমার ডিল হয়েছিল, আমি তোমাকে শঙ্করের মেইলও দিয়েছি, তাহলে তুমি কেন আসতে চাচ্ছ না? ভৌমিক রেগে বলে, উকিল বলেছে শঙ্করের ল্যাপটপ থেকে চুরি করা প্রমাণ কোনো কাজেই লাগবে না, সবচেয়ে ভালো হয় যদি তুমি কোর্টে তার বিপক্ষে বয়ান দাও। ভারুনা রেগে বলে, ও তোমার আরো টাকা লাগবে তাই না? কত লাগবে বলো। ভৌমিক বলে, আমি এসব টাকার জন্য করছি না, আমি আর তোমাদের সাথে নেই, বলেই চলে যায়। ভারুনা বোকার মতো দাঁড়িয়ে থাকে। এদিকে রাজি লক্ষ্য করে আজই কোথায় যেন চলে যাচ্ছে। মালা হঠাৎ শাহিদাকে বলে, নতুন প্রোডাক্ট কেমন তা চেক করবি না? শাহিদা বলে, মৌসুমি চেক করে জানাবে। মালা শয়তানি এক হাসি দিয়ে তাদের বানানো ড্রাগস পানিতে মেশায়, মানে সুখে থাকলে ভূতে কিলায় আর কি। এদিকে আজই ভারুনাকে নিয়ে ভৌমিকের দোকানে এসে তাকে গতকালের ড্রাগস বানানোর ভিডিও দেখালে ভারুনা নিজেও অবাক হয়ে যায়, কারণ এইসব সে জানতোই না। ভৌমিক ভয় পাবে কি উল্টা বিরক্ত হয়ে বলে, পুলিশকে দেখিয়েছো? আজই বলে, পুলিশকে দেখানোর কি দরকার, যখন তোমার স্ত্রীকে পাঠালেই আমার কাজ হয়ে যাবে। ভারুনা হতবাক হয়ে বলে, এসব করার কি দরকার? আজই আর কোনো কথা না বলেই চলে গেলে ভৌমিক প্রচুর রেগে ভারুনার দিকে তাকায়। এদিকে দুই পাগল ড্রাগস নিয়ে পাগলের মতো হাসছে তো কখনো নাচছে। রাজি এসে পাগলমা দেখে বুঝে যায় এই দুইজন কি অঘটন ঘটিয়েছে। ফ্ল্যাটে নিচে আসলেই ভারুনা আজিকে বলে, আপনি যান, আমরা আসছি। তখনই দূর থেকে তেজস্বী ভৌমিককে ভারুনার সাথে দেখে আড়াল থেকে লুকিয়ে দেখতে থাকে। ভারুনা ভৌমিককে বলে, দেখো আমি এসব কিছুই জানতাম না। ভৌমিক রেগে বলে, তুমি আর শঙ্কর আসলেই একে অপরকে ডিজার্ভ করো। ভারুনা রেগে চলে গেলে ভৌমিকও তার পিছু পিছু যায়। তেজস্বী আড়াল থেকে দেখে লিফট 7 তলায় গিয়ে থামছে। ফ্ল্যাটে এসে দুই পাগলের কাণ্ড দেখে ভৌমিক দুজনকে চেক আপ করে বলে, 3 থেকে 4 ঘন্টায় ঠিক হয়ে যাবে। এদিকে ভারুনা তার অজান্তেই সেই ড্রাগস মেশানো পানি পান করে। সবাই এই আলোচনায় ব্যস্ত যে তাদের ড্রাগস সবার থেকে আলাদা কিভাবে করা যায়। রাজি হঠাৎ বলে, যদি ফুড কালার মিশিয়ে দেওয়া হয়। ভৌমিক বলে, তাহলে তো আরো ভালো, এতে খরচও কম আর সেটা বিষাক্তও না। ব্যাস, যেই ভাবা সেই কাজ। এরপর ভৌমিক আর রাজি মিলে তাদের বানানো ড্রাগসে সবুজ রং মেশায়। এদিকে তেজস্বী প্রীতিকে মেসেজ দিয়ে জানায় ভৌমিকের সাথে ভারুনার রিলেশন চলছে। প্রীতির সাথে সাথেই পাঠাককে জানিয়ে থানা থেকে বের হয়। হরি প্রীতিকে ফলো করতে থাকে। প্রীতির ভয়েস মেসেজ পেয়ে পাঠাক মজা করে বলে, হ্যাঁ হ্যাঁ, এটা খুবই জরুরি খবর, দাঁড়াও এখনই সিবিআইকে জানিয়ে আসছি। কাজ শেষে ভৌমিক অটোতে করে উঠে গেলে প্রীতিও তখন সেখানে পৌঁছায়। তার পিছু পিছু হরিও আসে। তখনই দোকানদার এসে
এসে হরিকে গাড়ি সরাতে বললে হরি বেচারা প্রীতিকে হারিয়ে ফেলে। ড্রাগসের ইফেক্ট শুরু হতেই ভারুনা হঠাৎ মাটিতে পড়ে যায়। মালা দৌড়ে পানি নিতে গেলে দেখে ভারুনার ড্রাগস মেশানো পানি সবটুকু খেয়ে নিয়েছে। ভারুনার নিঃশ্বাস নিতে বেশ কষ্ট হতে থাকে। এদিকে প্রীতি এসে রাজের কিচেনের ফ্ল্যাটে বেল বাজাতেই লুকিং গ্লাস থেকে প্রীতিকে দেখে রাজি বেশ ঘাবড়ে আজিকে বলে। আজি বলে তুই তাড়াতাড়ি মালাকে কল দে, কারণ প্রীতি ধীরে ধীরে তাদের ড্রাগস বানানো সেই ফ্ল্যাটে যাচ্ছে। মালা আর সাইদা তখন ভারুনাকে সামলাতে ব্যস্ত, তাই ফোনের দিকে কারো নজরই যায় না। তখনই বেল বাজলে মালা লুকিং গ্লাসে তাকিয়ে পুলিশ দেখে ভয়ে শাহিদাকে বললে শাহিদা দেখে বলে প্রীতি এসেছে। এদিকে মালাকে না পেয়ে রাজি ভারুনাকে কল দেয়। আজই লুকিয়ে একটা চাকু নিয়ে বের হয়। ভারুনা, মালা আর শাহিদা ভয়ে কাচুমুচু হয়ে দাঁড়িয়ে আছে। কারো কোনো সাড়া না পেয়ে প্রীতি তুলে যেতেই যাবে, তখনই ফ্ল্যাটের মধ্যে ভারুনার ফোন বেজে উঠলে সে দৌড়ে এসে জোরে জোরে দরজা ধাক্কায়। সবাই তো ভয়ে নাজেহাল হয়ে আছে। প্রীতি একবার রাজির কিচেনের দরজায় ধাক্কায় তো একবার শাহিদার ফ্ল্যাটের। শাহিদা আর কোনো উপায় না পেয়ে সানগ্লাস পরে ফোনে কথা বলতে বলতে বের হয়ে প্রীতিকে দেখে হতবাক হওয়ার ভান করে জিজ্ঞেস করে তুই এখানে? তাড়াতাড়ি ফোন রেখে বলে আমাকে তো মাঝে মাঝে এইসব ফ্ল্যাট চেক করতে হয় যে কোথাও গ্যাস ওপেন আছে কিনা অথবা ফ্যান লাইট জ্বলছে কিনা। প্রীতি ভেতরে উকি দিয়ে বলে তা অদ্ভুত এই গন্ধ কিসের? শাহিদা বলে নতুন পেইন্ট করার পর বন্ধ রাখলে এমনই গন্ধ হয়। প্রীতি জিজ্ঞেস করে তাহলে পেছনের বাক্সের উপরে ওটা কার ব্যাগ? শাহিদা বলে ও ওটা তো আমারই ব্যাগ, চল আমি এখনই বের হব। বলে ব্যাগ নিতে ভেতরে আসলে প্রীতিও হুট করে ঢুকে যায়। ভয়ে লুকিয়ে থাকা ভারুনা আর মালা জড়সড় হয়ে দাঁড়ায়। শাহিদা কোনো রকমের প্রীতিকে নিয়ে বের হয়ে যায়। আদি যেন হাফ ছেড়ে বাঁচে, কিন্তু আজির হাতে চাকু দেখে রাজি ভয়ে কান্না করতে থাকে। এই ড্রাগসের ব্যবসার কারণে তাদের এখন কি ভয়ানক অবস্থা হয়ে গেছে। কিছুক্ষণ পর আজি আর রাজি বের হওয়ার সময় মালাকে বলে ভারুনার খেয়াল রাখতে। মালা ভারুনাকে জিজ্ঞেস করে আপনার কাছে তো ঘর, গাড়ি, বড় টিভি সব আছে, তাহলে এসব করার কি দরকার? ব্যবসা বন্ধ হলে কি বা যায় আসে? ভারুনা বলে এটাই তো সমস্যা, কষ্ট করে ব্যবসা দাঁড় করালে নাম হবে শঙ্করের, যে তার পাওয়ার খাটিয়ে আমি এত দূর এসেছি, আবার ব্যবসায় লস করলে বলবে তার টাকা ডুবিয়েছি, অথচ কেউ আমার কষ্টটাই দেখবে না। মালা বলে আসলে আপনাকে গেটের চাকর থেকে অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ড সবাই ফ্রিতে সম্মান দেয় বলেই আপনি এমন বলছেন। ভারুনা বলে এত সম্মান দিয়ে কি হবে যদি ঘরের লোকই সম্মান না দেয়? পরের দিন সকালে আজি মালাকে বলে মেয়েদেরকে বলবি সামনে ডেলিভারি আরো বাড়বে। এদিকে শাহিদা ভারুনাকে ব্যাগ দিতেই ভারুনা জিজ্ঞেস করে ওই প্রীতির সাথে এত বন্ধুত্ব আবার কবে হলো? ড্রাগসের ব্যবসা করে পুলিশের সাথে বন্ধুত্ব? শাহিদা বেশ হক চকিয়ে যায়। এদিকে চাবান বেশ রেগে বলে কি রে আজি, তুমি কোথায় ড্রাগস বেচছো যে আমিও বায়ারকে খুঁজে পাচ্ছি না? আজি বলে সত্যি বলছি, কেবলই তো একটা ডেলিভারি দিয়ে আসলাম, নাম সোহম চাবান, কেক অর্ডার দিয়েছিল। চাবান প্রচুর রেগে বন্দুক তাক করলে আজির শয়তানি এক হাসি হাসে। চাবান তার লোককে বলে জলদি সোহমকে কল দে। আজি বলে কল তো ধরবে না, কারণ এখন স্কুলের টিফিনের সময়। চাবান তাড়াতাড়ি তার ছেলেকে কল দিয়ে বলে ওই খাবার খেও না, আমি আর গানিয়া তোমাকে নিয়ে বাইরে খেতে যাব। আজি বলে ভয়ের কিছুই হয়নি, এখনো তার খাবারে কিছু মেশাইনি, তবে মেশাতে কতক্ষণ, আর তুইও আমার কিছু করতে পারবি না, কারণ ওই যে ছবির লোকটা সে তোর বস, তোর তাকে 4 কোটি টাকা দিতে হবে, তাই আমার কিছু হয়ে গেলে টাকাও গায়েব, আর তোর লাশও কোনো রেল লাইনের উপরে পাওয়া যাবে। তাই ব্যবসার কথা ব্যবসা পর্যন্ত রাখ, না হলে পরের কলটা তোকে সোহমের টিচার দিবে। বলেই বের হয়ে যায়। আজই মৌসুমীকে বলে আমি জানি তুই এসব থেকে বের হয়ে নতুন এক পরিচয়ে স্বাধীনভাবে বাঁচতে চাস, যেমনটা আমি এই শহর থেকে চলে গিয়েছিলাম, আর তার জন্য লাগবে অনেক টাকা, আর সেই টাকা এই ড্রাগস বেচে পাওয়া যাবে, কারণ এই জিনিস শুধু আমার কাছেই আছে, তাই এর দামও আমি ঠিক করব, আর ব্যবসায় লাভ আধা আধা ভাগ হবে। মৌসুমী চিন্তায় পড়ে গেলে আজি বলে মাত্র 3 মাস বেচতে হবে, ব্যাস, তারপর তুই এসব ছেড়ে বহু দূরে চলে যাবি। আর এরপর থেকে শুরু হয় ফুড বিজনেসের আড়ালে নতুন এই ড্রাগস মিঠাইয়ের ব্যবসা। দিন দিন এর চাহিদাও বাড়তে থাকে। চাবানের কাছে নতুন এই ড্রাগসের প্যাকেটও চলে আসে। 1 মাস পরই প্রথম পেমেন্ট পেয়ে সবাই খুশিতে লাফাতে থাকে। রাজি জার্মানিতে তার বাচ্চার প্রি স্কুলের জন্য ওয়েবসাইট ঘাটছে। এদিকে মালা তার মেয়েকে হাইফাই স্কুলে ভর্তি করাতে নিয়ে আসে। ভারুনা এই ব্ল্যাক মানিকে হোয়াইট করতে থাকে, আর 2 বান্ধবী সমুদ্রের পাড়ে বসে চিল করতে থাকে। প্রীতি নতুন ফ্ল্যাটে আসলে শাহিদা প্রীতির জন্য একটা জামা গিফট নিয়ে আসে। বাক্স খুলে সিতারার লোগো দেখে প্রীতি জিজ্ঞেস করে এই সিতারার মালিক শঙ্করের স্ত্রী ভারুনা না? সেদিন অর্কিডা অ্যাপার্টমেন্টে ভারুনা কি তোর সাথে ছিল? টপিক বদলানোর জন্য শাহিদা জিনিসপত্র গোছানোর কথা বলতে থাকলে প্রীতি ভৌমিকে ছবি দেখিয়ে জিজ্ঞেস করে এই লোককে দেখেছিস? শাহিদা না চেনার ভান করে জিজ্ঞেস করে কে এই লোক? প্রীতি বলে এই লোক ভিভা লাইফে কাজ করতো। শাহিদা বলে না না আমি দেখিনি। তখনই পাঠাক কল দিলে প্রীতি তার সাথে দেখা করতে আসে। প্রীতি বলে আমার জন্য আপনার ট্রান্সফার হয়েছে, তার জন্য সরি। পাঠাক হেসে বলে ওসব বাদ দাও, নতুন এক লিড পেয়েছি, এই দেখো। 2022 সালে ভিভা লাইফ 3000 লোকের উপরে তাদের নতুন ড্রাগসের ট্রায়াল করে।
যার মধ্যে অর্ধেক মানুষ 2022-এর আগেই মারা গেছে। তার মানে কাগজে কলমে মেডিসিনের ট্রায়াল হলেও আসলে তা কখনোই হয়নি। বেশিরভাগ নামই কপি পেস্ট করা আর আগের সব ফাইল থেকে নেওয়া। একই নাম, একই এনআইডি কয়েকবার কপি করে বসানো। তার মানে এরা কোনো ট্রায়াল ছাড়াই ওষুধ বেচছে। আর এই সবকিছুর সাক্ষী দিতে পারবে এমন কেউ যে ভিভা লাইফে কাজ করে বা আগে করত। প্রীতি অবাক হয়ে জিজ্ঞেস করে, তার মানে ভৌমিক? তাদের এই কথা পেছনে বসা হরি শুনে সেখান থেকে উঠে চলে যায়। এদিকে এক লোক রাজের কিচেনে টিফিন বাক্স নিয়ে এসে মিঠাই নামে নতুন এই ড্রাগস আর সবার ছবি টেবিলে রেখে বলে এরা সবাই এই ড্রাগস বেচছে। চাকো শয়তানি এক হাসি দিয়ে আজির ছবি দেখে বলে, এই বুড়িটাকে? আর যে তুমি কি শুধু ছবিই দেখাবে নাকি সামনাসামনি দেখাও করাবে? দীনেশকে কাজ নিয়ে অনেক ব্যস্ত দেখে পাঠাক জিজ্ঞেস করে, কি হয়েছে? দীনেশ বলে, একটা পার্টিতে রেড পড়েছিল, সেখান থেকে নতুন এই ড্রাগস পাওয়া গেছে, আজই রিপোর্ট জমা দিতে হবে। পাঠাক ভালো করে পড়ে দেখে এমডিএ ড্রাগসের সাথে ফেন্টানিল মেশানো হয়েছে। ছবি দেখলে বোঝা যায় এটা আজির গ্যাংয়ের সেই মিঠাই ড্রাগ। পাঠাক বলে, নার্কোটিক্সকে বলো রিপোর্ট এখনো তৈরি হয়নি, আর এই ড্রাগসের উপর আবারও টেস্ট করো। হরি রাজিকে নামিয়ে গাড়ি নিয়ে এগোতেই শঙ্কর তাকে কল দেয়। শঙ্করের সাথে কথা বলতে বলতে হঠাৎ লুকিং গ্লাসে লক্ষ্য করে রাজি অটো ঠিক করছে। বেশ অবাক হয়ে গেল, অফিসে জলদি যেতে হবে বলে চলে যায়। হরি থেকে সব শুনে শঙ্কর ভৌমিককে কল দিয়ে বলে, আমার কোম্পানি তোমার উপর থেকে সব কেস উঠিয়ে নিবে, ভেবে দেখো তুমি কি করবে। ভৌমিক রেগে বলে, সাহায্য তোমার দরকার আর তুমি আমাকে ভাব দেখাচ্ছ। শঙ্কর বলে, এমন সুযোগ বারবার আসে না, তাই কি করবে ভেবে দেখ। বারোনার অডিটর বলে, তোমার কি আমাকে বোকা মনে হয়? এই সেলসের বিল যে নকল তা আমি খুব ভালো করে বুঝতে পারছি, এত টাকা আসছে কোথা থেকে? বারোনা বলে, তুমি তোমার কাজ করো, হিসাব মিলিয়ে দাও বাস। অডিটর বলে, তুমি যা করছো তা বেশি দিনে স্থায়ী হবে না, তাই আগেই সাবধান হয়ে যাও। বারোনা আজিকে বলে, একটা দোকান থেকে এভাবে টাকা বের করা বেশ কঠিন, যে কারোরই সন্দেহ হবে, তাই আমাদের আরো কয়েকটা আউটলেট বানাতে হবে যেন কারোর সন্দেহ না হয়। আজি রেগে বলে, তোমার কি মনে হয় আমরা তোমার ব্যবসা বাড়ানোর জন্য এসব করছি? তুমি না পারলে আমরা অন্য কোনো সোর্স খুঁজবো। রাজি বেশ অবাক হয়ে জিজ্ঞেস করে, আমি কিছুই বুঝতে পারছি না। কথা ছিল চাবানের ঝামেলা মিটলে এই মিঠাই বানানো বন্ধ হয়ে যাবে, তাহলে এসব কথা কেন আসছে? চাবানের সমস্যা সমাধান হয়ে গেছে, ব্যাস এবার মিঠাই বানানো বন্ধ করো। আমরা তো আমাদের খাবারের ব্যবসাতেই খুশি, তাই না মালা? মালা বলে, দিদি আমি আপনাকে অনেক সম্মান করি, তবে আমার আর কুন্নির ভবিষ্যতের জন্য এই ব্যবসা চালিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। রাজি অবাক হয়ে বারুণা আর শাহিদার দিকে তাকালে বুঝতে পারে এদের চোখেও লোভ ঝলমল করছে। বাধ্য হয়ে আজির দিকে তাকালে সেও চুপ করে থাকে। রাজি বুঝতে পারে না সে এসব কিসের মধ্যে ফেসে গেছে। পাঠাক ভৌমিককে বলে, একবার যদি আপনি আমাদের সরকারি সাক্ষী হয়ে যান তাহলে ভিভো লাইফ এবার ডুববে। ভৌমিক বলে, আইন সবসময় তাদের জন্যই হয় যাদের কাছে শক্তি আর টাকা আছে। ভিভো লাইফ তো আপনার এফডিএসও কে কিনে রেখেছে, এর থেকে ভালো আমি ভিভো লাইফের অফার নিয়ে নেই, ওরা আমার উপর থেকে সব কেস উঠিয়ে নিবে। পাঠাক অবাক হয়ে বলে, যারা আপনার সাথে এত কিছু করলো আপনি আবার তাদের উপরে বিশ্বাস করবেন? শিওর তো ওরা আবার আপনাকে ধোকা দিবে না? ভৌমিক এবার চিন্তায় পড়ে যায়। পাঠাক বলে, এই ফাইল আপনার কাছেই থাকুক, সিদ্ধান্ত আপনিই নেন যে কি করবেন। রাতে রাজি আজিকে খাবার দিয়ে বলে, হরি পারমিশন পেতেই আমরা জার্মানি শিফট হয়ে যাব, আর আপনিও আমাদের সাথেই যাবেন। আজি জিজ্ঞেস করে, তা এখানে ব্যবসা কে সামলাবে? রাজি বলে, ফুড বিজনেস সব বন্ধ করে এখান থেকে চলে যাব, এই ঝামেলার জীবনের সাথে আর কোনো সম্পর্ক থাকবে না। আজি বলে, তোমার হয়তো রান্না বান্না আর স্বামীর সেবা করে ভালো লাগে, আমার দ্বারা ঘর সংসারের এই বিরক্তিকর জীবন মেনে নেওয়া সম্ভব না, বুঝেছো? রাজি কি করবে বুঝতে না পেরে কান্না করতে থাকে। তখনই হরি এসে রাজির চোখে পানি দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে, তোমরা দুজনকে ঝগড়া করছিলে? রাজি কথা ঘুরিয়ে বলে, না আসলে প্রেগনেন্ট হলে এমন মুড সুইং হয়, খাবার দিব। হরি বলে, আগে এটা বলো যে সকালে তোমাকে নামানোর পর তুমি অটোতে করে কোথায় গিয়েছিলে? রাজি বেশ ভয় পেলেও নিজেকে স্বাভাবিক রেখে বলে, মালা কল দিয়ে বলল মশলা শেষ, তাই মশলা কিনতে গিয়েছিলাম। হরির মনে হয় রাজি মিথ্যা বলছে, তবুও সে কিছুই বলে না। হরিকে এভাবে মিথ্যা বলে রাজির বেশ খারাপ লাগে, তাই রাতে সবার থেকে লুকিয়ে সিঁড়ি ঘরে আসে। আশেপাশে কেউ আছে কিনা ভালো করে লক্ষ্য করে চাবানকে কল দেয়। এদিকে ভৌমিক কি যে করবে বুঝতে পারছে না। হঠাৎ কি ভেবে শঙ্করকে কল দিলে শঙ্কর বলে, যাক ভালো সিদ্ধান্ত নিয়েছো। ভৌমিক বলে, দ্বিতীয়বার বিশ্বাস করার মতো ভুল আমি করব না, গুড বাই বলেই ফোন রেখে দেয়। সাথে সাথেই পাঠাককে কল দিয়ে বলে যে সে সাক্ষ্য দিতে প্রস্তুত। পাঠাক এই কথা প্রীতিকে জানিয়ে বলে, ভৌমিক কিছু মেল পাঠিয়েছে যা দিয়ে প্রমাণ করা সম্ভব মেডুলার সাথে ভিভো লাইফ সরাসরি জড়িত। প্রীতি বলে, তার মানে মিসেস তেজস্বী সেদিন ঠিক কথাই বলছিল যে ভৌমিকের সাথে শঙ্করের স্ত্রী ভাবনার কিছু একটা আছে, না হলে ভৌমিক এই ইমেল কোথায় পেল? যাই হোক আগে বলেন এসব প্রমাণের করবেন কি? পাঠাক বলে, এফডিএসও তে জানাবো। প্রীতি বলে, ভালো করে জানেন, ওরা ভিভো লাইফের গোলাম, আগের বার তো ট্রান্সফার করেছে, এবার চাকরি ছাড়া করে দিবে। তবে আমার কাছে একটা প্ল্যান আছে, যদি খবরটা মিডিয়ায় লিক হয়, অদিতি সেনগাল বহুদিন যাবৎ শঙ্করের পেছনে পড়ে আছে, তাই তাকে যদি এই খবরটা দেওয়া যায় তাহলে সে অবশ্যই পাবলিক করবে, আর তখন এফডিএসও কে অবশ্যই জবাব দিতে হবে। নিয়মের বাইরে হলেও আর কোনো উপায় না পেয়ে পাঠাকও রাজি হয়ে যায়। অদিতি ভিভো লাইফ
লাইফে কল দিয়ে বলে, আজ আপনাদের কোম্পানির ফেক ট্রায়াল রিপোর্টের সত্য দেখাবো, আপনাদের এই বিষয়ে কিছু বলার থাকলে বলতে পারেন। শঙ্কর প্রচুর রেগে ভৌমিকের নাম বলতে গেলে জয়ন্ত তাকে মানা করে দেয়। তাই শঙ্কর বলে, আমাদের এক্স এমপ্লয়ি আমাদেরকে বদনাম করার জন্য এসব করছে। আর কিছু বলার আগেই পাশ থেকে রোহিত বলে, বাকিটা আমরা কোর্টে দেখে নিব, বলেই ফোন রেখে দেয়। এদিকে প্রীতি এসে ভাবনাকে বলে তার এক বান্ধবী গিফট দিয়েছে, তাই সে জামাটা বদলাতে চায়। ভাবনা জামা পছন্দ করতে থাকলে প্রীতি জিজ্ঞেস করে, আপনি ভিভো লাইফ অ্যাপার্টমেন্টে থাকেন তাই না? আমার ফ্রেন্ড শাহিদাও তো ওখানেই থাকে। শাহিদার নাম শুনতেই ভাবনা বেশ হকচকিয়ে যায়। শাহিদা বলছিল এই দোকানটাও নাকি সে খুঁজে দিয়েছিল। ভাবনা নিজেকে স্বাভাবিক দেখিয়ে বলে, হ্যাঁ শাহিদাকে তো চিনি। প্রীতি জিজ্ঞেস করে, আপনি তো আগে ভিভো লাইফে কাজ করতেন, তা মাঝে মাঝে কি পুরনো কয়েকদের সাথে দেখা হয়? কি নাম যেন? হ্যাঁ ভৌমিক বোস, তার সাথে কি যোগাযোগ আছে? ভাবনা বলে, না সে আর এখন এখানে থাকে না। আসলে আপনার ড্রেসের সাইজ সামনের সপ্তাহেই আসবে, ঠিকানা দিয়ে রাখেন, ড্রেস আসলেই পাঠিয়ে দিব। এখন আমাকে কাজ করতে হবে। বলেই তার ক্যাবিনে বসলে প্রীতি লক্ষ্য করে সেদিন অ্যাপার্টমেন্টে যেমন ব্যাগ ছিল, যেটা শাহিদা তার ব্যাগ বলেছিল, তেমনই একটা ব্যাগ ভাবনার কাছে। সে আর কথা না বাড়িয়ে চলে যায়। আজ রাজির বেবি শাওয়ার। হরি আর রাজি ফটোগ্রাফারদের মতো ছবি তুলছে। হরি জিজ্ঞেস করে, ব্যবসা কে সামলাচ্ছে? রাজি বলে, মালা। হরি বলে, গত সপ্তাহে আমি সানকাপ সিদ্ধির ওই অ্যাপার্টমেন্টে গিয়েছিলাম। কথাটা শোনা মাত্রই রাজির হাসি গায়েব হয়ে যায়। আজই দুজনের মুখ মলিন দেখে কিছু একটা আঁচ করে ছবি তুলতে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? হরি বলে, সেদিন রাজি অটোতে করে চলে যাওয়ার পরে আমি সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলে সে জানায় আপনারা বহু আগেই কিচেন শিফট করেছেন, আমাকে এখনো জানাননি কেন? আজি বলে, ফ্ল্যাটটা ছোট হয়ে গিয়েছিল তাই আমরা শিফট করেছি। রাজি ভেবেছিল তোমাকে সারপ্রাইজ দিবে। রাজির মলিন মুখ দেখে হরি জিজ্ঞেস করে, সত্যি বলো কি লুকাচ্ছ তোমরা? তখনই রাজির বাবা মা আসলে হরি বলে, অনুষ্ঠান শেষ হলে এসব নিয়ে কথা হবে। এদিকে চাকর অ্যাসিস্ট্যান্ট যে সবার আড়ালে রাজিদের বাসায় আসে। এরপর লক ভেঙে ভিতরে ঢুকে যায়। ভাবনা এসে দেখে সবাই অনুষ্ঠানে ব্যস্ত আর শাহিদা বাচ্চার নাম লিখছে। ভাবনা এসে বলে, সেদিন না বললাম পুলিশের সাথে বন্ধুত্ব ভালো না? তাকে যে ড্রেস দিয়েছিলে সেটা বদলানোর বাহানায় আমাকে ভৌমিকের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে এসেছিল। তোমার এই বন্ধুত্ব আমাদের সবাইকে ডোবাবে। এদিকে যে সারা ফ্ল্যাট তন্ন করে কি যেন খুঁজছে। ভাবনা আর রাজি এই পার্টিতে হঠাৎ মৌসুমীকে দেখে অবাক হয়ে যায়। হরি রাজির পরিবারকে বলে, মৌসুমী আন্টি মায়ের বেস্ট ফ্রেন্ড, আমাদের বিয়েতেও এসেছিল। যে একটা বাক্সে পুরনো এক ছবি পেয়ে সেটা নিয়ে বেরিয়ে যায়। এদিকে চাভান আজিকে বারবার কল দিয়েই যাচ্ছে। আজি বিরক্ত হয়ে মৌসুমীকে তার বদলে দাঁড় করিয়ে সাইডে চলে আসে। তবে মায়ের এই সন্দেহজনক আচরণ হরির চোখ এড়ায় না। ভাবনা আর শাহিদা বেশ চিন্তায় পড়ে যায়। চাভান বলে, কি ব্যাপার, তোমার মিঠাই চুরি হয়ে গেল আর তুমি এখনো কিছু জানোই না? আজি দ্রুত মালাকে কল দিলে মালা তাদের খাবারের বিজনেসে ডেলিভারির জন্য সবাইকে বের করে বলে, আমি এখনই আসছি। আজি সব বলতেই মালা দৌড়ে গিয়ে চেক করে দেখে ফ্ল্যাটের সব ফাঁকা। আসলে রাজি গতরাতে চাভানকে কল দিয়ে বলে, তোমার থেকে ড্রাগ নিয়ে আমরা 5,000-এ নয় বরং 10,000-এ বেচছি, আর সেটা কিভাবে আমি তোমাকে বলবো। বদলে এই বিজনেস আমি আজীবনের জন্য বন্ধ করতে চাই। রাজি থেকে ঠিকানা নিয়ে চাভান তার লোকদেরকে নিয়ে সব ড্রাগস চুরি করে নিয়ে যায়। আজই রেগে চাভানকে কল দিয়ে জিজ্ঞেস করে, কি চাস তুই? চাভান বলে, তোমার সাথে কাজ করে বিরক্ত হয়ে গেছি, তাই এখন থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এমন কথা শুনে সবার মাথায় আকাশ ভেঙে পড়লেও রাজি মনে মনে অনেক খুশি, কারণ চাভানকে না বললে টাকার লোভ এদের কোনোদিনই ছাড়তো না। এদিকে পাঠাক এফটিএস ওর হেড কুমারকে ভিভো লাইফে ফেক ট্রায়ালের রিপোর্ট দেখালে কুমার বলে, তোমার আসলে জীবনেও শিক্ষা হবে না। আরামে 2 বছর পার করে রিটায়ারমেন্ট দিয়ে পেনশন পেতে পারতে, তা তোমার সহ্য হলো না। এবার তোমাকে আমি চাকরি থেকেই বের করে দিব। পাঠাক মুচকি এসে বের হতেই অদিতি কল দিয়ে ভিভো লাইফের ফেক রিপোর্টের কথা বললে কুমার রেগে পাঠাককে বলে, তুমি মিডিয়ায় খবর লিক করে দিয়েছো, তোমার সাহস তো কম না? পাঠাক বলে, এখনো বলিনি, তবে বলতে কতক্ষণ? নিজের চাকরি বাঁচাতে চাইলে ভিভো লাইফের কেসের দায়িত্ব আমাকে দিন, আর তাদেরকে বলুন আপনি তদন্ত করে দেখছেন, বাকিটা আমি সামলে নিব। এরপর কাছে এসে বলে, কি বুঝলেন? একে বলে আসল ব্ল্যাকমেইল। রাজির পরিবারের সবাই চলে যেতেই হরি রেগে জিজ্ঞেস করে, আপনারা কি করছেন? সত্যি করে বলেন। আজই মানা করা সত্ত্বেও রাজি বলে, আসলে আমরা খাবারের ব্যবসার আড়ালে একটা হার্বাল ওষুধ বেচছি, তবে আমি ভেবে নিয়েছি এই ব্যবসা বন্ধ করে দিব। তখনই শঙ্কর কল দিয়ে তাদের ফেক ট্রায়ালের রিপোর্টের আর্টিকেলের কথা বললে হরি বলে, আমি এখনই আসছি। যাওয়ার আগে মা আর স্ত্রীকে বলে, আজ ফিরে এসে এসব নিয়ে কথা হবে, বলেই বের হয়ে যায়। আজই রেগে রাজিকে জিজ্ঞেস করে, কি সব ফালতু কথা বলছিস? ব্যবসা বন্ধ করে দিবি? রাজি রেগে বলে, যতদিন এই ব্যবসা চলবে ততদিন ওই চাভান আমাদের পিছু করবে, কখনো আমাকে কিডন্যাপ করবে তো কখনো মেডুলা গায়েব করে দিবে। সারা জীবন কি এসব নিয়ে চলবো? আজই শয়তানি এক হাসি দিয়ে বলে, তোর কি মনে হয় তোর ইচ্ছা মতো এই ব্যবসা বন্ধ হবে? যতদিন আমি না চাইবো ততদিন এই ব্যবসা বন্ধ হবে না। রাজি বলে, ঠিক আছে তাহলে সব একাই সামলান। ব্রেকিং নিউজে ছড়িয়ে যায় যে ভিভো লাইফের এক্স এমপ্লয় ভৌমিকের সাহায্যে ভিভো লাইফ কোম্পানি ইমেইলের স্ক্রিনশট পাওয়া গেছে। এখন এটা স্পষ্ট যে ভিভো লাইফ কোম্পানি বিষাক্ত কেমিক্যাল অপটিমাইড অন্য নামে ব্যবহার করছিল। এই খবর দেখে পাঠাক খুশি হয়ে দিনেশের দিকে তাকায়। তখনই ভৌমিক তার সাথে দেখা করতে আসে। শঙ্কর এই খবর
দেখছে তখনই রোহিত এসে বলে, তোমার ফোন আর ল্যাপটপ এখানে রেখে কনফারেন্স রুমে চলো। শঙ্কর অবাক হয়ে বলে, তোমার কি মনে হয় আমি এসব লিক করিয়েছি? রোহিত কোনো কথাই শোনে না। এদিকে ভারুনা প্রচুর চিন্তিত হয়ে শঙ্করকে বারবার কল করেই যাচ্ছে। ভৌমিক তার স্টেটমেন্টে সাইন করে বলে, চিন্তার কিছু নেই, আমি আমার বয়ান বদলাবো না। ভৌমিক উঠে যেতে গেলেই পাঠাক বলে, এই দেখেন মডুলার রিপোর্ট, আর এই যে বাজারে নতুন আসা ড্রাগসের রিপোর্ট যার নাম মিঠাই। দুইটা ড্রাগসের কেমিক্যাল এক, তাই না? আর মেডুলার যেহেতু শুধু ভিভো লাইফেই পাওয়া যায়, তার মানে এর সাথে ভিভো লাইফের কোনো এমপ্লয়ি যুক্ত। কি মনে হয়? মিঠাই নামটা শুনতেই ভৌমিক বেশ ঘাবড়ে বলে, আমার অনেক জরুরি কাজ আছে, আমাকে এখনই যেতে হবে বলেই তাড়াহুড়ায় বের হয়ে যায়। এদিকে মালা অনুষ্ঠানের সব গিফট নামাতে গেলে হঠাৎ একটা টিফিন গাড়ি দেখে বেশ অবাক হয়ে রাজিকে দেখায়। একটা খামে তাদের ড্রাগস বানানোর ফ্ল্যাট নম্বর দেওয়া। রাজি খামটা খুলতেই বেশ অবাক হয়ে দেখে কেউ তাকে শুভেচ্ছা জানিয়েছে। সবাইকে ডেকে দেখালে ভাওনা পড়ে দেখে কার্ডের নিচে একটা নাম্বার দেওয়া, আর মালার টিফিন বাক্স খুলতেই দেখে তাতে তাদেরই বানানো ড্রাগস মিঠাই। ভাওনা জলদি সেই নম্বরে কল দিলেই পেছনে কারো ফোন বাজছে শুনে সবাই অবাক হয়ে যায়। দেখা যায় এ আর কেউ নয় বরং চাকর লোক যে। এই 5 ড্রাগ মাফিয়া চুপচাপ মাইক্রোতে উঠে বসে, সবার চোখে মুখে চিন্তার ছাপ। কিন্তু মালা বেগম নিশ্চিন্তে ঢেঁড়সের চিপস খাচ্ছে। আজই দেখে তাদের শহর থেকে বেশ দূরে নিয়ে আসা হয়েছে। এদিকে অফিসে কনফারেন্স রুমে শঙ্করের নাজেহাল অবস্থা দেখে হরি হতাশ হয়ে বসে পড়ে। তার আর বুঝতে বাকি নেই তার জার্মানির স্বপ্ন আজীবন অপূর্ণই থেকে যাবে। মিটিং এ শেলজা বলে, কাউকে না কাউকে তো দোষ নিতেই হবে, তাই এখন থেকে তোমার দায়িত্ব নিবে জয়ন্ত, তুমি আপাতত ছুটি নিয়ে নাও। শঙ্কর হতাশ হয়ে বসে থাকে। আজির পুরো গ্যাংকে বিশাল এক ফার্ম হাউসে নিয়ে আসা হয়। এত ঘোড়া আর সিকিউরিটি দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। গাড়ি থেকে নামতেই যে সবার থেকে তাদের সেলফোন নিয়ে নেয়। তখনই চাকর এসে বলে, কোরিয়ানের ফার্ম হাউসে আপনাদের স্বাগতম। আজি অবাক হয়ে বলে, তুমি তাহলে চাকু কোরিয়ান? মালা তার হাতের চিপসের প্যাকেটে চাকুর ছবি দেখে অবাক হয়ে রাজিকে দেখায়। চাকু বলে, ঠিকই ধরেছেন, ওটা আমারই কোম্পানি। আসলে আমি আপনাদের সাথে একটা বিজনেস প্ল্যান শেয়ার করতে চাই। রাজি বিরক্ত হয়ে বলে, আপনি আমাদেরকে এভাবে জোর করে ধরে নিয়ে এসেছেন বিজনেস প্ল্যান আলোচনা করতে? চাকু বলে, ও হো যে তোমাকে বলেছিলাম ওদেরকে সম্মানের সাথে উঠিয়ে নিয়ে আসতে। যাই হোক চলেন আমার ফার্ম হাউস ঘুরিয়ে দেখাই। চাকু বলে, আমার দাদা 1950 সালে এই মশলার ব্যবসা শুরু করে। এখন প্রায় 70টা দেশে আমার মশলা এক্সপোর্ট হয়। তবে আমি এই একই ব্যবসায় বোর হয়ে এমডি এর বিজনেস শুরু করি। 20 বছর লেগে গেছে মার্কেট ধরতে, কিন্তু কোনো এক ডাব্বা কার্টেল আমার মুম্বাইয়ের মার্কেট নষ্ট করে দিয়েছে। ভাবলাম তাদের সাথে একটু দেখা করি। চাকু সবাইকে তার ঘোড়াশালায় নিয়ে আসে। ভাওনা জিজ্ঞেস করে, এরা সব আপনার ঘোড়া? চাকু বলে, কিছু আমার, বাকিরা মানুষ দিয়ে গেছে যেন আমি ট্রেনিং করাই। আসলে আমি ঘোড়ার ছোট একটা ফার্ম চালাই। আজই বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, তুমি কি আমাদের প্রোডাক্ট কিনতে চাও? চাকু বলে, আপনার কি আমাকে সাধারণ কেউ মনে হচ্ছে? আমি তো এখানে পুরো আপনাদেরকে কিনতে এসেছি। আজই জিজ্ঞেস করে, চাবানকে আমাদের পথ থেকে সরাতে পারবে? চাকু বলে, চাবান যে ড্রাগস 2 মাসে আনে তা আমি 1 সপ্তাহে নিয়ে আসি, তাই সাপ্লাই কোনো সমস্যা নেই, আর চাবানের ব্যবস্থাও আমি করব। ভাওনা বলে, যদি আমরা রাজি না হই আর আমাদের এখানে কেন ডেকেছো? চাকু বলে, আমার কাছে এখনো 1 ঘন্টা সময় আছে, তাই চলেন দেখি রাজি করাতে পারি কিনা। এখানে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু দেখানোর আছে বলেই তার সবচেয়ে বেশি বাচ্চা দেওয়া পুরনো ঘোড়াকে দেখায়। তবে এখন আর সে চাকুর কোনো কাজের না, কারণ গত সপ্তাহেই এই ঘোড়ার জকি তাকে নিয়ে প্র্যাকটিসের সময় লাফ দিতে গিয়ে নিজে পড়ে হাত ভাঙে আর ঘোড়ার মাজার হাড় ভেঙে ফেলে। চাকু ঘোড়ার জকির হাতে বন্দুক দিয়ে বলে, ওকে মারো, না হলে তোমাকেই শেষ করে দেওয়া হবে। জকির অনেক মায়া হলেও চাকুর মধ্যে কোনো অনুষ্ঠিত নেই, কোনো অপরাধ বোধ নেই, তাই সে রেগে চিৎকার করে উঠলে সবার সামনেই জকি ভয়ে গুলি চালিয়ে ঘোড়াটাকে মেরে ফেলে। চাকু বলে, আপনার কাছে এখনো আধা ঘন্টা সময় আছে। সবাই ভয়ে রীতিমতো কাঁপছে। হরি বাসায় ফিরে দেখে রাজি বা মা কেউই বাসায় নেই। তাদেরকে কল দিলেও বলে তারা নেটওয়ার্কের বাইরে। ফার্ম হাউসে সবাই ভয়ে স্তব্ধ হয়ে আছে। চাকু সবাইকে নিয়ে আসে কারোর সাথে দেখা করাতে। এদিকে হরি বাসায় অন্যমনস্ক হয়ে ভাবছে রাজি আর তার মা এমন কি কাজ করছে যে তারা এত কম সময় এত টাকা কামাচ্ছে। মা আর রাজির সব সন্দেহজনক আচরণের কথা মনে করে হরির ভয় আরো বাড়তে থাকে। রুমে এসে আলমারি চেক করতে গিয়ে দেখে আলমারির লকারে কারি কারি টাকা। এত টাকা দেখে হরির ভয় আরো বাড়তে থাকে। এদিকে সবাই সামনে তাকাতে দেখে মৌসুমী বসা। চাকু মৌসুমীকে বলে, 16 বছর ধরে আমরা পার্টনার হয়ে বিশ্বাস নিয়ে কাজ করছিলাম, তাহলে এই মহিলা কি এমন জাদু করলো যে তুমি আমার পিঠ পিছে এই মহিলার প্রোডাক্ট বেচা শুরু করলে? মৌসুমী বলে, আমি সব ঠিক করে দিব, দয়া করে এদেরকে যেতে দাও। চাকু মৌসুমীর কথায় পাত্তা না দিয়ে বলে, নিশ্চয়ই এই মহিলা বিশেষ কেউ, তাই না? যদি আমার ধারণা ঠিক হয় তাহলে এই মহিলার আসল নাম কাশিবাই, যে মাফিয়া মির্জার খাস লোক ছিল। একজন পুলিশকে খুন করার পর তোমার সাহায্যে মুম্বাই থেকে পালিয়ে নতুন নাম আর পরিচয় বাঁচতে শুরু করে। তবে যখন সে মুম্বাই থেকে পালিয়েছিল তখন সে একা ছিল না। আজই হঠাৎ দৌড়ে এসে বলে, ডিল করতে চাও তাই তো, চলো এখনই ডিল করব। চাকু শয়তানি একটা হাসি দিয়ে বলে, ও তাহলে রাজি কিছুই জানে না তাই না? এই দেখো রাজি,
আজই গত 32 বছর এই ছবি তার কাছে যত্নে রেখেছিল। ছবিতে দেখা যায় মৌসুমী গর্ভবতী আর আজির কাছে কোনো বাচ্চা নেই। আসলে সেদিন রাতে শিলা মানে কাশি যখন মুম্বাই ছেড়ে চলে যাচ্ছিল তখন মৌসুমী তার সাথে তার ছেলেকেও দিয়ে দেয়, কারণ ছেলেকে তার সাথে রাখলে ছেলের জীবনও ঝুঁকিতে থাকবে আর বড় হয়ে সেও এই পাপের জগতে আটকে থাকবে। তার মানে হরির আসল মা হলো মৌসুমী। হরির টাকা নিচে একটা বড় খাম পায়। খামটা খুলতেই দেখে একটা দলিল যেখানে লেখা যে মৌসুমী তার সব সম্পত্তি শিলার ছেলে হরির নামে করে দিবে। খাম একটা চিঠিও আছে যার উপরে লেখা হরি। হরি খাম খুলে তার আসল পরিচয় জানতে পেরে আকাশ থেকে পড়ে। এতগুলো বছর শিলা তার থেকে এসব কিভাবে লুকালো? আজ হরির পুরো অস্তিত্বটাই প্রশ্নের মুখোমুখি। সত্য জেনে রাজি হতবাক হয়ে মৌসুমীর দিকে তাকিয়ে থাকে। প্রীতি শাহিদাকে কল দিয়ে না পেলে তার শাহিদার সব সন্দেহজনক আচরণের কথা মনে পড়ে যায়, কারণ সেদিন তেজস্বী বলেছিল বারুণা আর ভৌমিক ফ্ল্যাটে গেছে। সেই ফ্ল্যাটেই শাহিদা ছিল, আবার সেখানে বারুণার ব্যাগও ছিল। তাহলে শাহিদা মিথ্যা কেন বলল? আর পরে এমন ভান করলো যেন সে বারুণা বা ভৌমিক কাউকেই চেনে না। প্রীতি দ্রুত পাঠাকে কল দিয়ে জিজ্ঞেস করে ভৌমিকের ঠিকানা দেন। তাকে কয়েকবার কল দিয়েও ফোন বন্ধ পাচ্ছে। আজই তার নিউজ ভাইরাল হলো আর আজই তার ফোন বন্ধ। আমার খুব চিন্তা হচ্ছে। পাঠাক দ্রুত ভৌমিককে কল দিয়ে নম্বর বন্ধ পেলে প্রীতিকে ঠিকানা দিয়ে বলে জলদি আয়, আমিও বের হচ্ছি। এদিকে চাকু বলে তাহলে ডিল ফাইনাল, এমডিএ আমি এনে দেবো, রিস্ক আমার, সেলও আমি করব, তোমার শুধু প্রোডাক্ট বানাবে, প্রফিট হবে 80/20। ওকে? রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। তাই সবাই রাজি হয়ে গেলেও রাজি বলে আমি এসবে আর নেই, আমি এই প্রোডাক্ট না বানালে তোমরা বেচবে কি? সবাই ভয়ে ভয়ে বলে রাজি এসব পরে আলোচনা করা যাবে, কিন্তু রাজি মানতে নারাজ। চাকু বলে বাহ, মেয়ের দেখি অনেক সাহস। বলেই বন্দুক নিয়ে রাজিকে মারতে গেলেই মালা বলে আমি ভিডিও দেখেছিলাম, দিদি না বানালে সমস্যা নেই, আমি বানাবো। চাকু বলে ঠিক আছে, মালা প্রোডাক্ট বানাবে আর রাজি তুমি মৌসুমীকে খুন করো। রাজি হতবাক হয়ে কান্না করতে করতে বলে না না, আমি পারবো না। মৌসুমী বলে তোর মারতে হলে আমাকে নিজেই মার, ওকে কেন বিরক্ত করছিস? চাকু শয়তানি এক হাসি দিয়ে বলে তাহলে কি আর মজা লাগবে? আজি বলে মৌসুমীকে আমি জোর করে এই ব্যবসায় এনেছি, মৌসুমী দূরে কোথাও চলে যাবে আর কখনো ফিরে আসবে না। চাকু বলে কেউ একবার এই ব্যবসায় ঢুকলে পালানোর আর সুযোগ নেই। রাজি কোনোভাবেই মানছে না দেখে চাকু তার লোক গিরিকে বলে হরি বাসায় আছে না, যা ওকে গুলি করে মেরে ফেল। ভয় রাজি বলে আমি ড্রাগ বানাবো, দয়া করে এসব বন্ধ করো। চাকু বলে তাহলে মৌসুমীকে খুন করো আর এখান থেকে চলে যাও। আজ সে বান্ধবীর কথায় আমাকে ধোকা দিয়েছে, কাল অন্য কারোর জন্য আমাকে ধোকা দিবে। মৌসুমী বলে রাজি চাকু সব পারে, দয়া করে আমাকে মেরে হরিকে বাঁচাও। চাকু জোর করে রাজির হাতে বন্দুক ধরিয়ে দেয়। রাজি দিশেহারা হয়ে কান্না করতে থাকে। চাকু শয়তানি এক হাসি দিয়ে বলে এবার জমবে খেলা, স্বামীকে বাঁচাবে নাকি স্বামীর আসল মাকে? রাজি দাঁড়িয়ে কান্না করছে দেখে গিরিকে বলে বাসার বেল দাও। গিরি বেল দিলে হরি জিজ্ঞেস করে কাকে চান? হরির গলা শুনে রাজির গলা ভয়ে শুকিয়ে যায়। চাকু বলে গিরি আমি 10 থেকে 1 পর্যন্ত গুনবো, যদি এপাশ থেকে গুলির শব্দ না পাস তাহলে গুলি করে দিবি। গুনতে গুনতে 4 পর্যন্ত আসলেই মৌসুমী বলে গিরি হরিকে মেরে ফেলবে, দয়া করে গুলি চালাও। রাজি ভয়ে কান্না করতেই থাকে। রাজির এই অবস্থা দেখে চাকু হাসতে হাসতে যেই না এক বলে অমনি রাজি চোখ বুজে কান্না করতে করতে গুলি চালিয়ে দেয়। গুলির শব্দ পেতে গিরিও সেখান থেকে চলে যায়। মৌসুমী নিথর দেহ দেখে আজি আর রাজি পাথর হয়ে বসে থাকে। মৌসুমীর রক্তে রাজির শাড়ি ভিজে যায়। চাকু বলে তাহলে আজ থেকে আপনারা শুধু আমার জন্যই মিঠাই বানাবেন আর বাকিটা আমি সামলাবো। যে এদেরকে সম্মানের সাথে বাসায় পৌঁছে দাও। বারুণা আর মালা কোনো মতে টেনে রাজি আর আজিকে নিয়ে গাড়িতে ওঠে। পেছনে থেকে যায় মৌসুমীর নিথর দেহটা। গাড়িতে সবাই স্তব্ধ হয়ে বসে আছে। প্রীতি কোন রকমের ধাক্কা দিয়ে ভৌমিকের বাসায় এসে দেখে সোফায় ভৌমিকের লাশ পড়ে আছে, চোখ খোলা আর মুখ থেকে ফেনা বের হচ্ছে। পাশে একটা ওষুধের বোতল। তাহলে কি ভৌমিক নিজে নিজেকে শেষ করে দিয়েছে? রাজি আর আজি বাসায় ফিরে আসলে আজি রাজিকে সোফায় বসিয়ে হরিকে খুঁজতে গিয়ে দেখে ভেতরে আলমারি খোলা, টেবিলে দলিল আর চিঠি, অথচ সারা বাসায় হরি নেই। তার মানে হরি সব সত্য জেনে গেছে। রাজির হঠাৎ খেয়াল হয় তার হাতে আর সারা শরীরে রক্ত। সে নিজে নিজেকে জিজ্ঞেস করে এত রক্ত কোথা থেকে আসলো, যেন তার কিছুই মনে নেই। নিজে নিজেকে বলে নতুন শাড়িতে দাগ উঠবে না, যাই গিয়ে ধুয়ে আসি। বলেই শাড়ি খুলতে খুলতে ওয়াশরুমের দিকে হাঁটা দেয়। রাজি কিভাবে পাগলের মতো হাঁটতে দেখে আজি দৌড়ে তার পিছনে যায়। মালা বাসায় ফিরে মেয়ের মাসুম চেহারা দেখে তাকে জড়িয়ে কান্না করতে থাকে। বারুণা বাসায় ফিরে একের পর এক ড্রিঙ্কস করতে থাকে। এদিকে প্রীতি পাঠাক থেকে লুকিয়ে ভৌমিকের ফোন অন করে দেখে তার কল লিস্টে বারুণার শঙ্করের সাথে শাহিদার নম্বরও আছে। তখনই পুলিশের টিম আসলে তাড়াতাড়ি ফোনটা লুকিয়ে নেয়। শাহিদা তখনও প্রীতির নম্বর বের করে ভাবছে সে কি করবে। বারুণা এসে শঙ্করের পাশে বসে তার থেকে সিগারেট নিয়ে জিজ্ঞেস করে তুমি মেডুলার স্টক লুকিয়ে রেখেছো তাই না? ওটা এখন আমাদের কাজে আসবে। শঙ্কর অবাক হয়ে তাকিয়ে মুচকি হাসে। এদিকে রাজি পাগলের মতো শাড়ি আছড়ে আছড়ে সব রক্ত ধুচ্ছে, তবুও তার মন শান্ত হচ্ছে না। রাজিকে এই অবস্থায় দেখে আজির চোখে মুখে
চোখে প্রতিশোধ আর ঘৃণা ফুটে ওঠে। আজই 1 লাখ নামের কাউকে কল দিয়ে বলে, আমি কাশি বলছি, তুই মুম্বাই কবে আসবি? তাহলে কি প্রতিশোধের নেশায় আজই আবারও নতুন এক খেলা শুরু করবে? রাজীবের মানসিক ভারসাম্য একদম হারিয়েই ফেলেছে। প্রীতি কি শাড়িটার সত্য জেনে যাবে? আর বারুনাই বা এখন শঙ্করের সাথে মিলে কি ভয়ানক প্ল্যান করতে যাচ্ছে? সাধারণভাবে জীবনযাপন করা এই 5 মহিলা এখন ঠিক কি করবে? সাদাসিধে ব্যবসা থেকে ড্রাগ ডিলিং, এরপর খুন, ক্ষণিকের লোভের জন্য এদের আর কত নিচে নামতে হবে? আদেও কি এরা ভয়ানক এই মৃত্যুর খেলা থেকে বের হতে পারবে? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, হরি কোথায় চলে গেছে? এই সব প্রশ্নের জবাব পেতে অপেক্ষা করতে হবে ডাব্বা কার্টেল সিজন 2 এর জন্য। চিন্তা করবেন না, সিজন 1 আসার সাথে সাথেই যেমন আপনাদের জন্য এক্সপ্লেন ভিডিও নিয়ে এসেছি, তেমনি সিজন 2 আসার সাথে সাথেই ভিডিও চলে আসবে। একবার শুধু রিলিজ করুক, তারপর জমবে খেলা। ততদিন করতে হবে শুধুই অপেক্ষা। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।